হ্যালো, হ্যালো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? যদি হ্যালো। শুনতে পাও তাহলে সবাই একটু হ্যালো বলো। হ্যাঁ, শুনতে হ্যালো, পাচ্ছি। হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। আমাকে শোনা যায়? হ্যাঁ যাই। হ্যাঁ, আমি আমি শুনতে পাচ্ছি। যারা যখন কথা বলবা তখন উম, শুধু মিউটটা অন করে কথা বলবা। আই মিন, যে যখন কথা বলবা সেটা মিউটটা চাপ দিয়ে কথা বলবা। আবার যখন যে সাইলেন্ট থাকবে সে মিউট অন করে রাখবে, ঠিক আছে? মানে অডিওটা অফ করে রাখবো আর কি, এই তো। হ্যাঁ, যে যখন কথা বলবে সে অডিওটা অন করবে, আর যে কথা বলবে না সে সাইলেন্ট রাখবে। তাহলে কমিউনিকেশনটা সহজ হবে। ওকে। খোরশেদ, আমার মনে হয় তোমরা শুরু করতে পারো। আমি টোটাল বিষয়টা বলবো। আহ, সবকিছু মোটামুটি ঠিক আছে। আমার মনে হয় তোমরা শুরু করতে পারো। খোরশেদ, তুমি শুরু করতে পারো। আমাকে কি শুনতে পাচ্ছ সবাই? তোমরা যারা লাইভে আছো আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, তোমরা তোমাদের মতন তাহলে শুরু করো। আমি স্ক্রিন থেকে সরছি, আমি ব্যাকগ্রাউন্ডে থাকছি, তোমরা তোমাদের মতন শুরু করো। শু- শুনতে পাচ্ছি।
এখান থেকে সবকিছু ওকে আছে? খোরশেদ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার মনে হয় তোমরা শুরু করে দাও। মানে তোমরা অলরেডি লাইভে আছো এবং আমি টেকনিক্যাল সাপোর্টটা তোমাদেরকে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে। আমি অফিসিয়াল ভাবে সবাইকে একটু স্বাগত জানাচ্ছি, খোরশেদ, জেনিফার এবং ডক্টর মাহাদি, আমাদের 950 বন্ধু। আমার মনে হয় তোমরা কনফারেন্স শুরু করতে পারো। ফয়সাল, লাইভের কমেন্টস গুলো আমরা কিভাবে দেখবো? লাইভের কমেন্টস গুলো স্ক্রিনে শো করা হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন থেকে দেখে নিতে হবে। ওকে ওকে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বাংলাদেশ এসএসসি 1998 এবং এসএসসি 2000 ব্যাচের সমস্ত বন্ধুরা, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আজকের এই লাইভে সংযুক্ত হয়েছে, তাদের সবাইকে আমি আমাদের এই গ্রুপ, অর্থাৎ সম্প্রতি আমাদের যে গ্রুপে আমরা কার্যক্রম শুরু করেছি, এসএসসি 1998 এসএসসি 2000 ব্যাচ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আজকের এই লাইভ প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের এই লাইভ প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এই গ্রুপের, আমরা সাধারণত এই গ্রুপের দায়িত্বে আমরা যারা আছি তাদেরকে আমরা ভলান্টিয়ার শব্দটা ইউজ করি। ভলান্টিয়ার অ্যাডমিন হিসেবে আছে আমাদের ডাক্তার বন্ধু ডক্টর মেহেদী হাসান, যদিও সে নিজের পরিচয় দিবে, তারপর আমি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। ডক্টর মেহেদী হাসান, MBBS DU, PGT শিশু, CCD বারডেম, PGPN বোস্টন, IPPN অস্ট্রেলিয়া, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে লাইভে এসে আমাদেরকে মূলত দেশ এবং বিশ্বব্যাপী এখন বর্তমানে যে মহামারী চলতেছে, অর্থাৎ আমাদের যে করোনা ভাইরাস এবং COVID-19 নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে। আর আমাদের সাথে আজকে লাইভে আরো সংযুক্ত আছে আমাদের অত্র পেজের আরেকজন ভলান্টিয়ার অ্যাডমিন, আমাদের ঢাকার বন্ধু এবং চট্টগ্রামে যার শ্বশুর বাড়ি, আমাদের পেজের অ্যাডমিন জেনিফার করিম, এবং আমি মূলত সঞ্চালকের ভূমিকায় আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ খোরশেদ আলী। আমি এছাড়াও আমাদেরকে পুরোপুরি আজকের এই লাইভ সেশনে টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে যাচ্ছে আমাদের বন্ধু বিশিষ্ট গিটারিস্ট এবং রিনাউন্ড সিঙ্গার ফয়সাল আদনান। ফয়সাল আদনানের জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে, সমস্ত 98 বন্ধুদের পক্ষ থেকে মানে অজস্র কৃতজ্ঞতা এবং শুভকামনা। তো শুরুতেই আমরা প্রথমে নিজেদের পরিচয়টা একটু দিয়ে নিব, দেন আমরা আলোচনায় যাব। আমার কাছে কিছু প্রশ্ন আছে, আমি সেগুলো আমাদের দুজন বন্ধু, বিশেষ করে ডাক্তার মেহেদী হাসান স্বাস্থ্য বিষয়ক দিকগুলো বলবে, এবং জেনিফার করিম বিশেষ করে এই আমাদের যে লকডাউন সুন্দরভাবে সময়গুলো বের করা যায় সেই বিষয়ে আলোকপাত করবে। তা প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলী। আমি এসএসসি পাস করেছি সাতকানিয়া শেরেবাংলা উচ্চ বিদ্যালয় থেকে, এইচএসসি চট্টগ্রাম কলেজ, এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স, MS এবং সর্বশেষ এমফিল ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি 3টা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, ঢাকা উত্তর ইউনিভার্সিটি, চট্টগ্রাম IIUC এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। মূলত আমার 3 দিন চট্টগ্রামে থাকা হয় এবং আমি 4 দিন ঢাকাতে থাকি, আমার ফ্যামিলি ঢাকাতেই থাকে। আমাকে চিনে যাচ্ছে না ইকবাল মাসুম, বিশেষ করে আসলে এই কোভিড পরিস্থিতিতে মাথার চুল নেড়া করে ফেলেছিলাম, সেই কারণে হয়তোবা। যাই হোক, এখন আমাদের সাথে পরিচয় দিবে আমাদের ডাক্তার বন্ধু মেহেদী হাসান, এরপর জেনিফার করিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি জেনিফার করিম, চিটাগং থেকে। আমার এসএসসি 1998 মোহাম্মদপুর
গার্লস হাই স্কুল থেকে এবং এইচএসসি লালমাটিয়া মহিলা কলেজ 2000 ব্যাচ। আমি বর্তমানে চিটগং এ আছি, শ্বশুর বাড়ি যেহেতু এখানে, আর আজকে তোমাদের সাথে লাইভে অংশগ্রহণ করার জন্য চলে আসলাম। তো এবার আমি ডাক্তার মাহাদিকে অনুরোধ করছি যে ওনার পরিচয়টা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার মেহেদী হাসান। আমি আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট কুমিল্লা থেকে আমি কমপ্লিট করেছি। দেন আমি বাংলাদেশ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে আমার এমবিবিএস গ্রাজুয়েশন কমপ্লিট করি। তারপরে আমি বাংলাদেশ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কর্মরত আছি, এখন পর্যন্ত কর্মরত আছি। আমি শিশু বিভাগে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। থ্যাংক ইউ। কথা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। আসলে বর্তমান বিশ্বের সবচেয়ে যেটা এখন আলোচিত বিষয় সেটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19। এই কোভিড-19 বিষয়ে আসলে বাংলাদেশ বর্তমানে স্টেজ 3 অতিক্রম করছে, অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন যেটাকে আমরা বলতেছি, সেটাই বাংলাদেশে এই মুহূর্তে চলতেছে। আমাদের সারা দেশে কিন্তু এই কোভিড-19 আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। তো এমত অবস্থায় সরকারের পাশাপাশি আমাদেরকেও নিজেদেরকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিতে হবে। সেটার অংশ বিশেষে আমাদের বন্ধু মহলকে সতর্ক করার জন্য মূলত আমাদের আজকে এই লাইভ শো এর মেইন উদ্দেশ্য, যেখানে ডাক্তার মেহেদী হাসানকে আমি এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব বন্ধুদের হয়ে। আর তোমরা যদি কিছু জানা থাকে সেটাও তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারবে, সেটা আমি ডাক্তার মেহেদীর কাছে এবং জেনিফার করিমের কাছে সেটা আমি তুলে ধরবো। আশা করি আমরা সুন্দর উত্তর পাবো। তো ডাক্তার মেহেদী, প্রথমে আমি একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে তুমি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলো যে আসলে করোনা ভাইরাস জিনিস বা কোভিড-19 এটা কি আসলে? আসলে আমরা গত কয়েকদিন বা কয়েক মাস যাবত আমরা এই করোনা ভাইরাস বা করোনা ভাইরাস কোভিড নিয়ে খুব সবাই আলোচনার মাধ্যমে এই সম্পর্কে অবগত আছি। এখন আমি যদি আমরা যারা মেডিকেল পার্সোনাল বা ডক্টর সমাজে আছি, আমরা এ সম্পর্কে মোটামুটি আমাদের মেডিকেল সায়েন্সে আমরা পড়াশোনা করে আসছি, কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে আলোচনা হচ্ছে সমাজের প্রতিটি স্তরে স্তরে, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে, এটি সম্পর্কে সাধারণ লেম্যান, সাধারণ সিভিল পার্সনরা সবাই এ সম্পর্কে অনেক অবগত আছে। তারপরে আমি যদি কিছু বলতে চাই এই ব্যাপারে, তাহলে আমাকে ফার্স্ট অফ অল করোনা ভাইরাস সম্পর্কে কিছু বলতে হবে। এই করোনা ভাইরাস হলো একটি ভাইরাস, যেটি আরএনএ ভাইরাস। আমাদের ভাইরাসের ডিএনএ আর আরএনএ ভাইরাস থাকে, এর মধ্যে এটি একটি আরএনএ ভাইরাস। এবং এটি ফার্স্ট এই করোনা ভাইরাসটি আবিষ্কার হয় 1930-তে, 1930 সালে। এবং তখন এই করোনা ভাইরাসের মাধ্যমে যে আউটব্রেক হয়েছিল সেটি সাধারণত মুরগির বাচ্চাদের উপরে আউটব্রেকটা হয়েছিল, মুরগির উপরে, এবং মুরগিদের শ্বাসনালী যে প্রদাহ তৈরি হয়েছিল। তার পরবর্তীতে এই করোনা ভাইরাসের যে বিভিন্ন আউটব্রেক গুলো হয়েছিল ইন 2002 এবং 3-তে আমাদের দেশে সার্স নামে একটা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম নামে একটা আউটব্রেক হয়েছিল। তাছাড়া 2012-এ মার্স নামেও মিডল ইস্টে সৌদি আরবিয়াতে একটি আউটব্রেক হয়েছিল, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। তবে রিসেন্টলি যে লাস্ট 2019 সালের শেষের দিকে, অর্থাৎ 31 ডিসেম্বর, চীনের উবে প্রদেশে ওয়ান শহরে যে করোনা ভাইরাস ফার্স্ট ডিটেকশন হয়েছিল, সেটি আমরা তখন এটিকে সাধারণভাবে আখ্যায়িত করেছিলাম নোবেল করোনা ভাইরাস নামে। এই নোবেল করোনা ভাইরাসটি পরবর্তীতে আমাদের এটিকে আন্ডারলাইন করা হয়, এই নোবেল করোনা ভাইরাস দিয়ে যে ডিজিজ করা হয়েছিল সেটিকে আন্ডারলাইন করা হয় নোবেল কোভিড বা করোনা ভাইরাস ডিজিজ 19 নামে। আর সেটির জন্য যে ভাইরাসকে ডিটেক্ট করা হয়েছিল বা সেই ভাইরাসের নামকরণ করা হয়েছিল সার্স কোভিড-2, এবং সেটি আমাদের ফেব্রুয়ারি 2020-এ সেটিকে নামকরণ করা হয়ে থাকে। এবং এই সার্স কোভিড-2 দ্বারা যে
অ্যাটাক হচ্ছিল সেটি সাধারণত অন্যান্য যে অ্যাটাক গুলো হয়েছিল সার্স যেটা 2002 তে হয়েছিল বা মার্চ 2012 হয়েছিল, তার চেয়ে এটার সমস্ত কিছু আক্রমণের প্রকার বা আক্রমণের ধরনভেদ, তারপরে তার আদার্স যে চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছু ডিফারেন্ট ছিল। সাধারণত এই কোভিড-2 দ্বারা যে ডিজিজটি হয়ে থাকে সেটিকে আমরা কোভিড-19 নামে আখ্যায়িত করে থাকি। হ্যালো। ধন্যবাদ মেহেদী, সুন্দরভাবে জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি জেনিফার করিমের ক্ষেত্রে একটু আমি একটা প্রশ্ন নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে দেশে এই মুহূর্তে সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। তো এই আতঙ্ক থেকে মূলত এবং গত প্রায় আমরা দেখা যাচ্ছে 35 থেকে 40 দিন ধরে অনেকটা গৃহবন্দী। হ্যাঁ, বিশেষ করে আমরা পুরুষ মানুষ যারা, তারা কিন্তু আমরা বাইরে চাকরি করি। সারাদিন আমরা দেখা যেত 24 ঘন্টার মধ্যে আমরা 15-16 ঘন্টা বাইরে কাটাতাম, তারা এখন ঘরবন্দি হয়ে গেছি। বাচ্চারা আগে স্কুলে যেত, সেখানে খেলতো, পাশাপাশি মাঠে খেলতো বা ছাদে খেলতো, এখন সেগুলো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে এক্ষেত্রে ফ্যামিলিকে কিভাবে সুন্দরভাবে একটা ম্যানেজমেন্টের মাধ্যমে এই সময়টাকে আরো উপভোগ্য করে তোলা যায় এবং ফলপ্রসূ করা যায়, এই ব্যাপারে যদি তুমি আমাদের কিছু সাজেশন দিতে তাহলে বন্ধুরা উপকৃত হতো। ধন্যবাদ খোরশেদকে। এখন হ্যাঁ, এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। আমাদের হাজবেন্ড বাসায়, বাচ্চারাও বাসায়, সবাই বাসায়। তো সবাইকে মানে বাইরে যেন না যায় সেই জন্য তো মনোযোগ যেন ঘরের মধ্যেই দেয়া থাকে, সেজন্য বিভিন্ন রকমের কারিকুলাম যেগুলো ঘরে বসেই করা যায় সেগুলো করতে পারি। বাচ্চাদেরকে তো অবশ্যই প্রথমে বোঝাতে হবে যে করোনা ভাইরাসটা কি এবং তারা কেন বাইরে যেতে পারছে না। যে কারণে আমার বাচ্চাদেরকে আমি বুঝিয়েছি যে এই সমস্যার জন্য আমরা বাইরে যেতে পারছি না এবং আমার বাচ্চারা সেটা বুঝতে পেরেছে যে হ্যাঁ, এটা ছোঁয়াচে রোগ, যার জন্য আমরা বাইরে গেলে আমাদেরকেও এফেক্ট করবে। তো আমরা এখন আর বাইরে যাব না। আমার ৬ বছর বয়সী বাচ্চা, সে আলহামদুলিল্লাহ এটা বুঝতে পেরেছে এবং বাইরে যাওয়ার জন্য আর মানে বায়না করছে না। তো এদিক দিয়ে একটা সুবিধা। আর ঘরে ওদেরকে রাখার জন্য আ এখন তো মানে পড়ালেখার চাপটাও কিছুটা কম। তারপরেও পড়ালেখাটা রেগুলার চলছে। সাথে পাশাপাশি ঘরে যেসব খেলাধুলা আমরা বাচ্চাদের সাথে করতে পারি সেগুলোও করছি একসাথে বসে। যেমন লুডো খেলা, ক্যারাম খেলা বা বাচ্চাদের সাথে পেইন্টিং করা। বাচ্চাদেরকে বেশি করে সময় দেওয়া এবং ওদের বাবাও তাদের সাথে পার্টিসিপেট করছে এবং ঘরে বসে অফিসের বিভিন্ন কাজও অনেকেই করছে। তারপরে ফ্যামিলিকেও সময় দিচ্ছি, সবাই বসে গল্প করছে, আড্ডা দিচ্ছি একসাথে এবং অন্যান্য সবকিছু নরমাল কাজকর্ম তো নরমালি চলছে। জাস্ট আমাদের ফ্যামিলি টাইমটা যেটা, সেটা এখন মানে আগের চেয়ে একটু বেশি পাওয়া যাচ্ছে। এখন যারা বাইরে কাজ করতেছে তারা এখন বাসায় যেহেতু বসে পিসির মাধ্যমেই ম্যাক্সিমাম, ফোনের মাধ্যমে সবাই কিন্তু মানে যোগাযোগের মধ্যেই আছে এবং দেখা যায় যে ফোন করে করেই অনেকের খোঁজ খবরাখবর, আত্মীয়-স্বজনের খবরাখবর নেওয়া হচ্ছে, তাদের অ্যাওয়্যার করা হচ্ছে, তাদেরকে আমরা মানে বলছি বা নিজেদের খবর, তাদের খবর। আমাদের ঘরে থাকার জন্য কিন্তু মানে সামাজিক যোগাযোগ যেটা, হ্যাঁ, সামাজিক ব্যবধান যেটা মেইনটেইন করা সেটা আমরা মেইনটেইন করছি। কিন্তু সামাজিক মানে যোগাযোগ যেটা, সেটা থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন না। আমরা কোনো না কোনোভাবে তার সাথে কিন্তু যুক্ত আছি এবং বাচ্চারা এনজয় করছে, বাচ্চারা যেন মন খারাপ না করে সেদিকে আমরা খেয়াল রাখছি এবং আমাদের সবাইকে এটা খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যেন ডিপ্রেসড না হয়ে যায়, বাচ্চারা যেন মানে কান্নাকাটি বা বাইরে যাওয়ার জন্য যে তারা অস্থির হয়ে যায় ওরকম কিছু যেন না হয়। সেজন্য বাচ্চাদেরকে এন্টারটেইন করা, এটা আসলে খুব জরুরি একটা জিনিস, যেটা আমরা করতে পারছি এবং আমাদের মতো সমসাময়িক আমরা আমাদের বন্ধুরা যারা আছে, বাবা মা, আমি নিশ্চিত যে তারাও করতে পারছে। তো সবার সাথে ভালো সময় কাটছে। আর এই কঠিন সময় আল্লাহ যেন আমাদেরকে আরো ধৈর্য দেয়, যেন আমরা পার করতে পারি সবাই মিলে সুন্দরভাবে। আমি এই কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ জেনিফার করিম, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বিষয়টা তুলে ধরার জন্য। পাশাপাশি এখানে আমিও দুই একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমরা অফিস আদালতে কাজ করতে অভ্যস্ত, সেক্ষেত্রে
আমাদের বন্ধুরা চাইলে কিন্তু এখন বিভিন্ন অনলাইনে কিন্তু ট্রেনিং গুলো করা যায়। আমি নিজেও কিন্তু কোভিড-19 এর উপরে একাধিক ট্রেনিং করেছি। পাশাপাশি আমাদের যেগুলো মানে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্লাস আমাদের আদার্স যে সরকারের বিশেষ করে মুক্তপাঠ একটা আছে, সাইট আছে, সেই সাইট থেকে অনেকগুলো ট্রেনিং করা যায় ফ্রিতে এবং সেখানে সার্টিফিকেটও পাওয়া যায়। এগুলো কিন্তু একটা ভালো সময় কাটানোর একটা ব্যবস্থা। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় বাচ্চাদের উপরে হয়তোবা রাগ করতেছি, এই জিনিসটা আসলে করা উচিত না, আমাদের মেজাজটাকে আর কন্ট্রোল করা উচিত। তো যাই হোক, আমি এখন একটু ডাক্তার মেহেদির কাছে আসব। আমরা প্রথমেই জেনেছি যে করোনা ভাইরাস ডিজিজ বা কোভিড-19 কি। এখন আমি ডাক্তার মেহেদির কাছে জানতে চাই এটা কিভাবে ছড়াতে পারে, এই বিষয়টা যদি মেহেদি আমাদেরকে একটু ক্লিয়ার করতে প্লিজ। করোনা ভাইরাসের সাধারণত 4টা সাবটাইপ থাকে, একটা হলো আলফা, বিটা, গামা এন্ড ডেল্টা। এর মধ্যে আলফা এন্ড বিটা যে সাবটাইপটা আছে এটা ম্যামালস এর মধ্যে তার ডিজিজ ছড়িয়ে থাকে। তাছাড়া বাকি গামা এন্ড ডেল্টা এটা বার্ডস এর মধ্যে করে থাকে। তো এবার আমাদের যে আউটব্রেক হয়েছে সেটা হলো কোভিড-19 এর জন্য যেটা সার্স কোভিড-2, এটা হলো আলফা করোনা ভাইরাস গ্রুপের অন্তর্ভুক্ত। এবং এটি সাধারণত আমরা এবার ধরে নিয়েছি যে যেহেতু চীন থেকে প্রথমে শুরু হয়েছিল এবং সন্দেহ করা হচ্ছে যে এটি বাদুড় থেকে মানুষের শরীরে এটি যে কোনো উপায়ে ছড়িয়েছে। তো এখন এটা কিভাবে ছড়াতে পারে, এটা সাধারণত এই ভাইরাসটা আমাদের ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে আমাদের যে আমাদের এয়ারওয়েজ আছে সেই এয়ারওয়েজ দিয়ে শরীরে ঢুকতে পারে, অথবা আমাদের যেগুলো মিউকোজাল লাইনিং আছে যেমন মাউথ অথবা নেজাল যে কেভিটি সেটি, অথবা আমাদের চোখের মাধ্যমে সেটি ছড়াতে পারে। সো আমরা যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাই বা তার খুব কাছাকাছি থাকি এবং তার সাথে আমাদের কনভারসেশন হয়, তাহলে ওইখান থেকে ড্রপলেট আকারে ওই আক্রান্ত ব্যক্তি থেকে আমাদের ড্রপলেট আকারে আমাদের নাক মুখ দিয়ে এটি প্রবেশ করতে পারে। তাছাড়া আমরা যদি আক্রান্ত ব্যক্তির যে সমস্ত হাউস হোল্ড জিনিসগুলো আছে সেগুলা যদি আমরা টাচ করি, আমরা তার সংস্পর্শে যাই এবং সেই হাতকে যদি আমরা ভালোভাবে ক্লিন না করে সেই হাত আবার আমাদের চোখ মুখ নাকে সংস্পর্শে আসে, তাহলেও আমরা আক্রান্ত হতে পারি। অথবা অনেক স্টাডিতেও দেখা যাচ্ছে এবং ডকুমেন্টেশনেও আসছে যে রিপোর্ট হয়েছে এই করোনা ভাইরাস ইভেন স্কুলের মাধ্যমে ফিসেসের মাধ্যমে ছড়াতে পারে। সো বেসিক্যালি এটা মেনলি ড্রপলেট আকারে এটা আমাদের শরীরে ছড়াতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মেহেদি। এক্ষেত্রে আরেকটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যদি এটা ছড়িয়ে যায় তাহলে এই ধরনের ক্ষেত্রে কারা বেশি ঝুঁকিপূর্ণ, মানে কাদের করোনা ডিজিজটা বেশি হতে পারে তুমি মনে করো? ধন্যবাদ। মেহেদি আমার প্রশ্ন যেহেতু এই ডিজিজটা একটি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। এই করোনা ভাইরাসের ডিজিজ যে কোনো বয়সের মানুষের হতে পারে, সে মানে শিশু থেকে একদম প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ যে কোনো মানুষজনের হইতে পারে। তবে যারা খুব এল্ডারলি পিপল বা এজেড পার্সন তাদের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকিপূর্ণ, এবং যাদের কোমরবিডিটি লাইক তাদের ক্রনিক ইলনেস লাইক হার্ট ডিজিজ আছে, তাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, অথবা তাদের অন্যান্য আদার্স ক্রনিক ইলনেস লাইক কিডনি ডিজিজ আছে, এই ধরনের রোগীগুলা খুব বেশি ভালনারেবল, তারা খুব বেশি রিস্কি এবং ঝুঁকিপূর্ণ থাকে। তাদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের করোনা ভাইরাস ডিজিজ যদি পজিটিভ হয় তাহলে তাদের উপসর্গের মাত্রাটাও সেটা সিভিয়ারিটি ডেভেলপ করে, তারা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ মেহেদি। আসলে আমার মনে হয় তুমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছ ডাক্তারের ভাষায় যেটাকে কোমরবিডিটি বলে আর কি, হয়তোবা কোমরবিডিটি যাদের আছে তারাই মনে হয় বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, কি কি উপসর্গ নিয়ে রোগী আসতে পারে, মানে একটা রোগীর মধ্যে কি কি উপসর্গ থাকলে আমরা মূলত এটাকে কোভিড-19 এর সাসপেক্টিয়াস হিসেবে ধরবো বা তার জন্য কোভিড-19 টেস্ট করাতে হবে? রোগীর ফ্যাক্টর ডিপেন্ড করে, যেমন তার বয়স কেমন, তারপর তার ইমিউন সিস্টেমটা, ইমিউন সাপোর্টটা কেমন আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে উপসর্গগুলা প্রকাশ পায়। যেমন সাধারণত যারা করোনা কোভিড পজিটিভ থাকে তাদের সাধারণত মাইল্ডের ক্ষেত্রে বা মাইল্ড টু মডারেট ক্ষেত্রে সাধারণত জ্বর, সর্দি কাশি অথবা বডি এক থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে গলা ব্যথা থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে সেটা ডায়রিয়াও প্রকাশ পাইতে পারে।
তাছাড়া যদি সিভিলিটি ডেভেলপ করে তাহলে ওই ধরনের ব্যক্তিবর্গ তাহলে শ্বাস প্রশ্বাসের কষ্ট বা শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, তাদের রেসপিরেটরি প্যাটার্ন, রেসপিরেটরি রেট বেড়ে যায়, এগুলো থাকতে পারে। অথবা অনেক ক্ষেত্রে পেশেন্টের ইভেন আনকনসিয়াসও হইতে পারে। আমরা এরকম আনকনসিয়াস পেশেন্টও করোনা পজিটিভ সেটা ডকুমেন্টেড হয়েছে। এগুলো নিয়ে সাধারণত থাকে। তাছাড়া অনেকের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া আকারে সেটা প্রেজেন্টেশন হইতে পারে। যদিও বাচ্চাদের ক্ষেত্রে সংক্রমণের মাত্রাটা তুলনামূলকভাবে এই পর্যন্ত কম, এল্ডারলি পিপলদের ক্ষেত্রে বেশি, অথবা মিডল এজ গ্রুপ প্লাস এল্ডারলি পিপল যাদের কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে সংক্রমণের মাত্রাটা খুব বেশি। তাছাড়া নর্মাল ফ্লু লাইক সিমটমও থাকতে পারে, যাদের ক্ষেত্রে মাইল্ডার ফর্মে থাকতে তাদের ফ্লু লাইক লো গ্রেড ফিভার থাকতে পারে, হাঁচি কাশি স্নিজিং এগুলাই থাকতে পারে। এগুলো নিয়ে সাধারণত আসে। ধন্যবাদ মেহেদী। আমি এই মুহূর্তে আবার একটু আমাদের বন্ধু জেনিফার করিমের কাছে আসতে চাই। জেনিফার করিমের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখন যেহেতু আমরা ঘরে পুরোপুরি বন্দী ধরতে গেলে, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলির বিভিন্ন কাজে আমাদের মানে পুরুষদেরকে, বিশেষ করে মেয়েরা স্বামীদেরকে কিভাবে ইনভলভ করতে পারে বা বাচ্চাদেরকে কিভাবে ইনভলভ করতে পারে? যেমন আমার বাসায় আমি দেখতেছি অনেক সময় আমার বাচ্চা গিয়ে চা বানাতে চায়, যদিও তার বয়স এখনো মাত্র 7+, কিন্তু সে খুব আগ্রহ সহকারে এই কাজগুলো করতেছে। তো আমিও দেখা যায় পাশাপাশি আমার ওয়াইফকে কিছু কিছু হেল্প করার চেষ্টা করি, যদিও আমি রান্না বান্না খুব একটা পারি না, কিন্তু অন্তত মানে থালা বাটি গুলো ধুয়ে দেওয়া বা তাকে কিছু কাজে হেল্প করা, এই ধরনের বিষয়গুলো করলে আমার তো মনে হয় বন্ডিংটা আরো বেশি শক্ত হবে। তো এক্ষেত্রে তোমার মতামতটা একটু জানতে চাই আর কি। হ্যাঁ, এই মুহূর্তে এখন সবাই যদি একসাথে আমরা কাজ করি তাহলে আমার নিজেদের মধ্যে বন্ডিংটা আরো বেশি ভালো হয়। ছেলেরা, আমারও 2 ছেলে, মেয়ে নাই। তো ছেলেরা আমাকেও এসে এসে সাহায্য করে বিভিন্ন কাজে, বা অনেক সময় আমার বড় ছেলে যেটা খেতে চাচ্ছে সে এটা নিজেও মাঝে মাঝে করে নিচ্ছে, বা আমাকে সাহায্য করছে যে ঠিক আছে আমি এতটুকু করছি বা তুমি বাকিটা করে দাও, ওভাবে তো করছে। এবং আমরা উৎসাহ দিচ্ছি বাচ্চাদেরকে যে হ্যাঁ তুমি, বা নিজের কাজগুলো নিজে গুছিয়ে করা, সেই গাইডলাইনটা আমরা দুজনেই বাবা মা এখন দিতে পারছি, যেহেতু বাবাও এখন বাসায় থাকছে। তো বাবাদের জন্য যে দায়িত্বটা ছেলেদের, ছেলে মেয়েদের প্রতি, যে পড়ালেখার দায়িত্বটা বা তাদের ম্যানার্স শেখানোর দায়িত্ব, যেগুলো অনেক সময় মানে অফিসের কাছ থেকে ফিরে বাসায় ফিরে হয়তো ক্লান্ত থাকে, অনেক সময় বাচ্চাদের সাথে ওইভাবে করে মানে কনভারসেশনটা হয় না, যেটা এখন এইরকম ছুটির মধ্যে যেটা হচ্ছে, বাসায় বসে যেটা এখন বাবারা করতে পারছে। তো ওভাবে করে বাবারা ছেলে মেয়েদেরকে গাইডলাইনটা দিতে পারছে, এবং পাশাপাশি তাদের মানে লেখাপড়ার বিকাশ প্লাস মানসিক বিকাশ, যেটা সেদিকেও ভূমিকা রাখছে। সবাই মোটামুটি বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের মানে ছোট ছোট জিনিস দিয়ে অনেক বড় বড় লাইফের যে ইগুলো আছে, বিষয়গুলো ওগুলো বোঝানোর চেষ্টা করছে, বা বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হচ্ছে, বা ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হচ্ছে, সবাইকে কিভাবে সম্মান করতে হচ্ছে, যেগুলো মানবিক দিক সেগুলো বাচ্চাদের মধ্যে দেওয়া হচ্ছে। যে বাইরে এই অবস্থা এখন চলছে, অনেক মানুষ খেতে পারছে না, আমরা এখন শপিং এ যাব না, আমরা এখন রেস্টুরেন্টে খাবো না, এই জিনিসগুলো বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে। আর যারা হাজবেন্ড যারা আছে এখন সবাই ওয়াইফের সাথে আমার মনে হয় যে এখন বন্ডিংটা অবশ্যই মানে ভালো হচ্ছে, কারণ সবাই থালা বাসন ধুয়েই শুধু না, মানে থালা বাসন ধুইলেই শুধু হয়ে যাবে সেটা না, সামগ্রিক ভাবে স্ত্রীর কাজে যদি স্বামী সহায়তা করে তাহলে অবশ্যই দুইজনের মধ্যে বন্ডিংটা অনেক ভালো হয়। এবং স্ত্রীদের মধ্যেও বিশেষ করে কাজের স্পৃহা কিন্তু অনেক বেড়ে যায়, মানে খুব আনন্দ সহকারে কিন্তু কাজটা করতে ইচ্ছা করে, বা সে আমাকে হেল্প করছে ওই জন্য কিন্তু মানে কাজের গতিও বেড়ে যায়, কাজ করতেও ভালো লাগে, সবার জন্য রান্না করতেও ভালো লাগে, সবাইকে খাওয়াতেও ভালো লাগে। মানে একটা দুজনে মিলে কাজ করলে দেখা যাচ্ছে যে উৎসব উৎসব ব্যাপার চলে আসতেছে, যে কারণ আমরা সবসময় হাজবেন্ডদের পাশে পাচ্ছি না, যেহেতু তারা অফিসে থাকে, এটা কিন্তু মিসিং সবসময়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এখন কিন্তু মানে ভালোই অবস্থা, মানে বন্ডিং অবশ্যই আরো অনেক বেশি ভালো হচ্ছে। ধন্যবাদ খোরশেদ। হ্যাঁ, ধন্যবাদ জেনিফার করিম। আসলে প্রত্যেকটা বিষয় তুমি যেগুলো বলেছো এগুলো অনুকরণীয়। তো আমি ডাক্তার মেহেদীর কাছে এই মুহূর্তে একটা আমাদের বন্ধুদের কোশ্চেন নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে
আমাদের বন্ধুদের মধ্যে একজন কোশ্চেন করেছে, আমরা যেহেতু বলতেছি এটা হাসি কাশি থেকে ছড়ানোর সম্ভাবনাটা বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তি থেকে এটা কিভাবে ছড়ায়? হ্যাঁ, আমাদের এক ফেসবুক বন্ধু এই প্রশ্নটা করেছে। হ্যালো, প্রশ্নটা আবার প্লিজ। আমাদের এক বন্ধু প্রশ্নটা করেছে, যেহেতু আমরা বলতেছি বিষয়টা করোনা ভাইরাসটা সর্দি কাশি বা হাঁচি থেকে বেশিরভাগ ছড়ায়। 3 ফিট দূরত্বের মধ্যে কেউ হাঁচি দিলে হ্যাঁ তাহলে এটা ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের এক বন্ধু প্রশ্ন করেছে তাহলে মৃত ব্যক্তি থেকে কিভাবে ছড়ায়। তাহলে এই যে আজকে আমরা অনেকগুলো কেস বাংলাদেশে দেখলাম, মৃত ব্যক্তি ঘরে পড়ে আছে, কেউ টাচ করতেছে না, হ্যাঁ, তো শুধুমাত্র সরকারের নির্ধারিত লোকেরা এসে তাকে সৎকারের জন্য নিয়ে যাচ্ছে। তো মৃত ব্যক্তি থেকে এটা কিভাবে ছড়ায় এই ব্যাপারে আমাদের এক বন্ধু সেটা জানতে চেয়েছে। হতে পারে, কারণ একটা মানুষ যখন মারা যায়, তার মারা যাওয়ার কত মারা যাওয়ার পরে কিছুক্ষণ সময়, কয়েক ঘন্টা সময় যাবত তার শরীরের যে রক্তটা জমাট বাঁধার প্রক্রিয়া প্লাস অন্যান্য আদার্স, এগুলা ড্রাই হয় না, এগুলা ময়েস্ট থেকে যায় শরীরে। তার যে শরীর থেকে বডি ফ্লুইডস গুলা যেগুলা বের হচ্ছে, মুখ দিয়ে হোক, সেটা পায়খানার রাস্তা দিয়ে হোক, অথবা তার নেজাল কেভিটি দিয়ে হোক, সেগুলা যে ইন্টারনাল যে সিক্রেশন গুলো আসছে সেগুলা থেকে, সেগুলো যদি তার কন্টামিনেশন আছে এবং সে যদি ওই কন্টামিনেটেড হাত দিয়ে তার শরীরে যেগুলা নাক মুখ চোখ এগুলাতে স্পর্শ করে, তাহলে ছড়াতে পারে। সো দ্যাট মৃত ব্যক্তি থেকে যে বডি ফ্লুইডসটা আসে, সেই বডি ফ্লুইডস এর মাধ্যমে কিন্তু এই ডিজিজটা তার সুস্থ ব্যক্তির ক্ষেত্রে ছড়াতে পারে। এর জন্য মৃত ব্যক্তিকে সৎকার করা যাবে, সৎকার করা যাবে না যে এমন কোনো কথা নাই, করা যাবে, বাট আমাদের প্রপার ইকুইপমেন্ট, প্রোটেক্টিভ যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে প্রপারলি সেটা পরে, তারপর আমাদের আদার্স যে ইকুইপমেন্ট আছে, গগলস ইউজ করে, তারপরে চোখের কেয়ার করে, এইভাবে আমরা গ্লাভস ইউজ করে তারপরে আমরা মৃত ব্যক্তির সৎকার কাজ করতে পারবো। তারপরে আমরা সেগুলোকে আবার ডিসপোজাল করে দিব, আমরা আমাদেরকে নিজেদেরকে প্রপার ভাবে আমরা হাইজিনিক করব, তারপর আমরা হাত পা এগুলো সবকিছু প্রপারলি আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং এমনকি সাবান দিয়ে আমরা আমাদের হাত পা শরীর ধুত করবো এইভাবে। তাহলে আমরা আমাদেরকে সেফ রাখতে পারবো মৃত ব্যক্তি থেকে, তাহলে তখন আমাদের ছড়ানোর চান্সটা কমে যাবে। আচ্ছা, এই মুহূর্তে আরেকটা কোশ্চেন নিতে চাচ্ছি, হয়তো স্ক্রিনে তুমিও দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে আমাদের এক বন্ধু প্রশ্ন করেছে মেহেদির কাছে, দেশে কোভিড-19 এর যে চিকিৎসা হচ্ছে সেখানে আমাদের দেশে প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে কিনা, আমাদের দেশে প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি কোভিড-19 এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট বা গাইডলাইন এখন পর্যন্ত বের হয় না যে কোভিড-19 এ একদম 100% স্পেসিফিক ট্রিটমেন্ট যেটা এটাতে কাজ করবে, এরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত বের হয় নাই সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি। তারপরও কিছু ড্রাগ এখন পর্যন্ত যেগুলা ইউজ করার পরেও বেনিফিশিয়ারি এফেক্ট পাওয়া গিয়েছে, বিশেষ করে বাইরের দেশে আমেরিকাতে। যেমন আমরা বাইরের দেশে আমেরিকাতে এজিথ্রোমাইসিনের পাশাপাশি হাইড্রোক্সিক্লোরোকুইন 19 মার্চ 2020 থেকে ইভেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি ডিক্লারেশন দিয়েছে এবং সেটি ইউএস এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ। হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করা হচ্ছে টু ট্রিট দ্য কোভিড পেশেন্ট, এবং এর পাশাপাশি কম্বিনেশন থেরাপি হিসেবে এজিথ্রোমাইসিন ইউজ করা হচ্ছে আমেরিকাতে। এবং সেই গাইডলাইন গুলা কিছুটা আমাদের দেশে এখন প্রচলিত হচ্ছে, এবং আমাদের দেশে যে ড্রাগ ফর্মুলারি আছে এবং আমাদের দেশে ডিজি হেলথ থেকেও একটা গাইডলাইন আসছে। আমাদের যে একটা হলো প্রোফাইলেক্সিস গাইডলাইন, আমাদের কিভাবে নিজেদেরকে প্রোফাইলেক্টিক প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস হিসেবে আমরা ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইনের ইউজ করার জন্য আমাদের গাইডলাইন আসছে। তাছাড়া যদি কারো কোভিড পেশেন্ট কিন্তু তাদের যদি সেকেন্ডারি ইনফেকশন হিসেবে লাইক নিউমোনিয়া অথবা আদার্স অন্যান্য ইনফেকশন থাকে, সেক্ষেত্রে টু ট্রিট দ্য সেকেন্ডারি ইনফেকশন সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কিন্তু কোভিড পেশেন্টদের ক্ষেত্রে এভাবে, কোভিড যেহেতু ভাইরাল ডিজিজ, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। তারপরেও দেখা যাচ্ছে যে স্টাডিতে এজিথ্রোমাইসিন অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন হ্যাজ গুড রোল টু কমব্যাট কোভিড ইনফেকশন। ধন্যবাদ মেহেদি। আরেকটা কোশ্চেন এই মুহূর্তে স্ক্রিনে শো করতেছে, সেটা হচ্ছে বন্ধু আমি চট্টগ্রামের ফটিকছড়ি ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে 98 ব্যাচের, এখন ইউনাইটেড আরব আমিরাতে আছি, জব করতাম ইলেকট্রনিক সেলস কানাডিয়ান একটা কোম্পানিতে, কিন্তু গত 19 এপ্রিল 2000 কোভিড-19 টেস্ট করালাম, রিপোর্ট আসলো পজিটিভ।
বাট আমার কোনো জ্বর নাই, কফ নাই, এখন কোনো ঠান্ডার প্রবলেমও নাই, আমি কমপ্লিট ওকে, তবুও রিপোর্ট পজিটিভ। এখন আমার প্রতি কোনো অ্যাডভাইস থাকলে মানে দিবেন কিনা, হ্যাঁ সেটা তোমার কাছে প্রশ্ন করেছে। তো জ্বর নাই, কোনো আদার্স কোনো সিমটম নাই বা সিভিরিটি অফ ইলনেস আমরা যেটা মার্কার থাকে সেই ধরনের কিছু নাই, তার শ্বাসকষ্ট হচ্ছে না, তাহলে সে যদি হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন মনে না করে, যদি ওইরকম শ্বাসকষ্ট না থাকে বা তার শারীরিক আদার্স যে ভাইটাল প্যারামিটার গুলো আছে সেগুলো যদি ডিটোরিয়েট না করে, তাহলে সে বাসায় থাকবে এবং হোম ট্রিটমেন্ট সাপোর্টিভ সিমটোমেটিক কেয়ার আমরা বলে থাকি। তাহলে তার ক্ষেত্রে জ্বর থাকলে জ্বরের ওষুধ, আর পাশাপাশি যে কোনো অ্যান্টিহিস্টামিন খাবে, এবং সে তুমি বাসা থেকে প্রচুর পরিমাণে লিকুইডস খাও, গরম পানি খাও, গরম চা খাও, তারপর আদা লেবু মিক্স পানি খাও। তোমার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেশনের জন্য যেগুলো প্রয়োজন, ইউজুয়ালি ভিটামিন সি জাতীয় খাবারগুলো এগুলি বেশি বেশি করে খাও। গরম পানির সাথে মধু মিশিয়ে খেতে পারো, অথবা জিঞ্জার অথবা টার্মারিক এগুলো ইউজ করতে পারো। সো তুমি তোমার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করো, পাশাপাশি সাপোর্টিভ সিমটোমেটিক কেয়ার নাও। আর যখন প্রয়োজন পড়বে তুমি নিজেই ফিল করতে পারবে তোমার কন্ডিশন খারাপ হচ্ছে, তোমার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, তাহলে তখন বা তোমার অক্সিজেন পার্সেন্টেজ কমে যাচ্ছে, যদি তুমি পালস অক্সিমিটার দিয়ে দেখতে পারো সেটি ভালো অপশন, তাহলে তখন তুমি হসপিটালাইজ হও এবং কৃত্রিম অক্সিজেন থেরাপি নাও, অক্সিজেন তোমার সরবরাহ করো। ধন্যবাদ। আমি বারবার একটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই ফয়সাল আদনানকে, যে আমাদের আজকে এত সুন্দর একটা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে, যার মাধ্যমে আমরা এসএসসি 1998, এসএসসি 2000 ব্যাচের বাংলাদেশের মাধ্যমে সারা বিশ্বের বন্ধুদেরকে আজকে লাইভ প্রোগ্রাম দেখাতে পাচ্ছি। সেজন্য ফয়সাল আদনানের জন্য আবারও অজস্র ধন্যবাদ এবং শুভকামনা। তো এই মুহূর্তে স্ক্রিনে আরেকটা কোশ্চেন শো করতেছে, আমি মেহেদিকে একটু সেটা দেখার জন্য বলবো। আমার মাধ্যমে তোমার কাছে একটা প্রশ্ন করেছে বন্ধু, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচন্ড বুক ব্যথা, গ্যাস থেকে হলো কিনা, মানে শোয়ার কোনো সমস্যা হলো কিনা সেটা জানতে চাচ্ছে। গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম, তারপরও কমে না, এখন কিছুটা ব্যথা অনুভব করি। তোমার যদি আগে থেকে কোনো অ্যাসিডিটি প্রবলেম না থাকে তাহলে সাধারণত গ্যাস্ট্রিক ব্যথা হওয়ার কথা না। অথবা তোমার যেহেতু ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা, তুমি নিজে ভালো বলতে পারো তোমার ঘুমের সময় তোমার পজিশন পোস্টার কেমন ছিল, তোমার কোনো মাসেল পুল করেছে কিনা বা ক্র্যাম্প করেছে কিনা, সেগুলা মাসকুলোস্কেলেটাল পেন কিনা, সেটা তুমি নিজে এক্সক্লুড করতে পারবা। আর যদি সেটা গ্যাসের ব্যথা হয়, অ্যাসিডিটি প্রবলেম থাকে, তাহলে তুমি অ্যাসিডিটি প্রবলেম সাধারণত অ্যান্টি আলসারেন্ট খেলে সেটা সাপ্রেস হওয়ার কথা। আর যদি সেটা অ্যান্টি আলসারেন্ট খাওয়ার পরে সাপ্রেস না হয়ে থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা অ্যাসিডিটি কোনো প্রবলেম না, এটা মাসকুলোস্কেলেটাল পেন হতে পারে। সেক্ষেত্রে তুমি সিম্পল পেন কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় খাবার ওষুধ খেতে পারো, অথবা এর চেয়ে বেটার অপশন আইবুপ্রোফেন টাইপের ওষুধ নিতে পারো তুমি। তাহলে যদি রিলিফ হয়ে যায় তাহলে দ্যাটস ফাইন, এবং তুমি কনফার্ম হয়ে গেলে দ্যাট ইজ মাসকুলোস্কেলেটাল পেন। থ্যাংক ইউ। মেহেদিকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল এরকম, আমাদের এক বন্ধুর বাচ্চা 3 বছর প্লাস, তার নাকি পেটে ব্যথা করতেছে আর সকাল থেকে খুব কষ্ট পাচ্ছে, তার জন্য তোমার কোনো পরামর্শ যদি থাকে আর কি। সরি, কোশ্চেনটা বুঝতে পারিনি। আমাদের এক বন্ধুর বাচ্চা 3 বছর প্লাস বয়স, তার পেটে ব্যথা করতেছে সকাল থেকেই, হ্যাঁ সে একটা অ্যাডভাইস চেয়েছে, তার কোন মেডিসিন বা কি করবে সেটা আর কি। বাচ্চাদের পেটে ব্যথা সাধারণত অন এন্ড অফ থাকে বা হঠাৎ করে ব্যথা শুরু হয়, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটা হিস্ট্রি নিয়ে থাকি যে তার টয়লেট ক্লিয়ারেন্সটা, টয়লেট কি ঠিকমতো ক্লিয়ার হয় কিনা, কনস্টিপেশন আছে কিনা, 2 দিন 3 দিন পর পর পায়খানা পাস করে কিনা, বা শক্ত হার্ড স্টুল পাস করে কিনা। সেক্ষেত্রে যদি তার এই ধরনের হেবিচুয়াল কনস্টিপেশন থাকে, তার কনস্টিপেশনের ট্রিটমেন্ট আগে করতে হবে, তাকে লেক্সিটিভ খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, শাকসবজি জাতীয় খাবার খেতে হবে। দেন যদি দেখা যায় যে এটা কনস্টিপেশনের জন্য পেন হয়ে থাকে, মোস্টলি কনস্টিপেশনের পেন হয়ে থাকে বাচ্চাদের এ ধরনের পেট ব্যথার ক্ষেত্রে, তাহলে সেটা লেক্সিটিভ খেলে অথবা প্রচুর পানি টানি খেলে এবং টয়লেট ক্লিয়ার করলে কমে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ মেহেদী। আমি আবার একটু জেনিফার করিমের কাছে আসবো, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ডক্টর বা WHO থেকে যে সাজেস্ট করা হচ্ছে, মানে আগে যেমন আমরা সালাদ বা ডিমকে যখন আমরা পোস্ট করে খেতাম, এখন বলা হচ্ছে সেগুলোকে সিদ্ধ করে, ভালো মতো সিদ্ধ করে রান্না বান্না করার ব্যাপারে। বিশেষ করে কোন খাবারগুলো এই COVID-19 এর ক্ষেত্রে বাসা বাড়িতে থাকলে কোন খাবারগুলো খেলে মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে বা মানে অনেকটা ভালো থাকবে, কারণ আমরা এখন বাইরে হাঁটার সুযোগ পাচ্ছি না। তাহলে কোন ধরনের খাবারগুলো বেশি আমাদের নেওয়া উচিত, এই বিষয়ে যদি তোমার কোনো সাজেশন থাকে আমাদেরকে যদি জানাতে, তাহলে উপকৃত হতাম।
হ্যাঁ, এখন কোভিড-19 এর জন্য যে ভিটামিন সি জাতীয় খাবারগুলো আছে সেগুলো আমাদেরকে খেতে হবে। কিন্তু সিভিট ট্যাবলেট খেলেই শুধু ভিটামিন সি তা নিশ্চয়ই না। লেবু এবং টমেটো এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। এগুলো খেলে অনেকটাই হবে। তারপরে হলুদ শাকসবজি, সবুজ শাকসবজি সেগুলো অবশ্যই খাওয়া দরকার। আর হ্যাঁ, ডিমের কুসুমের কথা যেটা আসে যে এটা এখন হাফ ডান অবস্থায় না খেয়ে যদি আমরা ভালো মতন সিদ্ধ করে খাই বা পুরাপুরি সিদ্ধ করে খাওয়া হয় তাহলে সেটা এখন মানে জার্মসটা হয়তো থাকবে না ওটার মধ্যে সেই জন্য এইগুলো করে খাওয়ার জন্য বলা হচ্ছে। অনেকেই কুসুমটা নরম খেতে পছন্দ করে। আপাতত যতদিন এই সিচুয়েশন এর মধ্যে দিয়ে আছি ততদিন হবে। আর রান্না-বান্নার দিক দিয়ে যেহেতু এখন আমরা বাসায় আছি এবং অনেক ডাক্তার কিন্তু সাধারণ চিকিৎসার জন্য এখন এভেইলেবল না। আমাদের সবার ঘরেই কিন্তু মোটামুটি ডায়াবেটিক পেশেন্ট কিংবা বিপির পেশেন্ট কিন্তু সবার ঘরেই আছে এখন বলতে গেলে। কিন্তু খাবার-দাবার আমাদেরকে অবশ্যই লাইট খাবার-দাবার খেতে হবে। বেশি হেভি রান্না-বান্না না করে। যেন আ ওগুলো রান্না মানে ভারী খাবার খেয়ে যেন অসুস্থ না হয়ে পড়ি এবং সেজন্য যেন আমাদের কাছে ডাক্তারের কাছে যেতে না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এখন আমরা সাধারণ চিকিৎসা ডাক্তারের কাছে যেতে পারি না। তো ওই খেয়াল রেখে যেগুলো সাধারণ খাবার শাকসবজি, তেল কম জাতীয় খাবার বা ফ্রাইড কম যেগুলো আছে তার জন্য কারণ এই সাধারণ অসুখ-বিসুখ যেগুলো আমরা মানে ডেইলি পেশেন্ট আমাদের ঘরে আছে বা আমাদের নিজেদেরও যেগুলো সমস্যা আছে সেগুলো যেন এখন বেডে হাঁটাহাঁটি করতে পারছি না। যেটা তুমি বললা যে আমরা বাইরে গিয়ে কিন্তু ওয়ার্কআউট করতে পারছি না। তো বাসায় যতটুকু সম্ভব আমাদেরকে হালকা ব্যায়াম, হালকা এক্সারসাইজ যেগুলো আমরা বাসায় করতে পারি অ্যারোবিক্স হোক বা হোক অল্প কিছুক্ষণ সময় বা ঘরের মধ্যেই কিছু হাঁটাহাঁটি আর যেগুলো ফিজিক্যাল কাজ যেগুলো কিছু করা যায়। অনেকের বাসায় এক্সারসাইজের মেশিনও থাকে তারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারে। আর বাসার রেগুলার কাজ কিছু ওই যে স্ত্রীর সাথে হাতে, হাতে কাজ করলেই কিন্তু এক্সারসাইজ অনেকটাই হয়ে যাবে। ধন্যবাদ হোসেন। ধন্যবাদ জেনিফার। মেহেদী কি আমাদের সাথে আছে লাইনে? মেহেদী? মেহেদী আমাদের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছে। বাংলাদেশে ইন্টারনেট প্রবলেম চলছে গত পরশুদিন থেকে 20 তারিখ থেকে। তো আসলে আমরাও সবাই এই সমস্যাটা ফেস করছি। তো বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে আসলে চালাতে হচ্ছে। সব জায়গাতেই যখন আমরা 3-4 জন মিলে কথা বলছি ইন্টারনেটটা একটু ইন্টারাপ্ট করছে। এটা আমাদেরও বেশ কিছু লাইভে এসেছে। হ্যাঁ, আমার মনে হয় তোমরা 2 জন কন্টিনিউ করতে থাকো। আহ আরো কিছুক্ষণ কন্টিনিউ করো। আমি মনে করি যে মেহেদী যদি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করতে পারে আমি ওকে অ্যাড করে দিব। ধন্যবাদ। ধন্যবাদ ফয়সাল আদনান। ফয়সাল আদনানকে আবারও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে আমাদেরকে এত সুন্দর একটা লাইভ সেশন সে কারিগরি সহায়তা দিচ্ছে। আর সেজন্য তার জন্য অজস্র শুভকামনা এবং আমার অন্তর থেকেও দোয়া। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম মূলত কোভিড-19 দেশে যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে সেই হিসাবে আহ, আমাদের এখন অনেক বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমি নিজেও যে সতর্কতাগুলো মেনটেন করি একটু বন্ধুদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন বাজারে যাচ্ছি প্রথমত আমি কি করি বাসা থেকে বের হওয়ার সময় আমি হাতে গ্লাভস পরতেছি, পাশাপাশি আমি মুখে মাস্ক ইউজ করি। হ্যাঁ, মাস্ক ইউজ করার পরে বাসার দরজাটা কিন্তু আমি বাসার কাউকে দিয়ে কোলাই। হ্যাঁ, এবং তাদেরকে আসার সময় আমি পারতপক্ষে এখন লিফট ইউজ করি না, কারণ লিফট ইউজ করতে গেলে এখানে বাটন প্রেস করতে হয়। সে কারণে আমি সিঁড়ি ইউজ করার চেষ্টা করতেছি বেশিরভাগ। এবং বাজারে গেলেও আমি যেখানে দেখা যাচ্ছে মানুষের হট্টগোল সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। দূরত্ব, সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স যেটা বলা হচ্ছে সেটাকে মেনটেন করার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে দোকানে একটু ভিড় বেশি আমি সেটাকে এড়িয়ে চলি, সেখান থেকে বাজার না করে প্রয়োজন আমি অন্য দোকানে যাচ্ছি। এবং বাজারগুলো একসাথে না করে আমি দেখা যাচ্ছে একদিন বাজার করতে বেরোচ্ছি, সেদিন আমি কিছুক্ষণ পর পর বাসায় অল্প অল্প জিনিস কিনে বাসায় দিয়ে যাচ্ছি আবার বেরোচ্ছি, মানে যাতে আমার সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হয়।
এগুলো আসলে বিশেষ করে হচ্ছে কি, অনেকে এক গাদা বাজার একসাথে করতে গিয়ে দেখা যাচ্ছে এক দোকান থেকে আরেক দোকান, হ্যাঁ, এভাবে মানুষের সাথে তার কাছাকাছি ইন্টারেকশনটা হয়ে যাচ্ছে, যেখান থেকে আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে না। এরপরে যখন বাসায় আসি, সেক্ষেত্রে আমি বাসায় এসে প্রথম কাজটা যেটা করি সেটা হচ্ছে আমার গ্লাভস এবং আমার যে মাস্ক ইউজ করি সেটা আমি সরাসরি আগে ঢাকনাযুক্ত যে বিন আছে সেখানে ফেলি। এরপরে সাবান দিয়ে কমপক্ষে আমি 3 বার করে হাত ধুই, এবং আমার মোবাইল থেকে শুরু করে যে ডিভাইস গুলো আমার সাথে থাকে সেগুলোকে আমি দেখা গেছে হেক্সিসল দিয়ে আগে মুছে নিই। মুছে নিয়ে দেন আমি গোসল করে ওই গোসলের কাপড় চোপড় গরম পানিতে ধুয়ে দেন আমি ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে টাচ করি, এর আগ পর্যন্ত কাউকে টাচ করি না। তো এই সচেতনতা গুলো আমাদের মধ্যে থাকা উচিত। ধন্যবাদ মেহেদী আমাদের মধ্যে অলরেডি আবারও জয়েন করেছে। মেহেদীর কাছে বেশিরভাগ প্রশ্ন আসতেছে স্বাভাবিক, দেশের এই পরিস্থিতি, ডাক্তারদেরকে আমরা আমরা বলতেছি করোনা যোদ্ধা, সেই হিসেবে সকল ডাক্তার বন্ধুদেরকে আমরা সম্মান করি, এবং আমাদের এই পেজের বা আমাদের এই গ্রুপ ছবিটা দেখলে বোঝা যায় আমরা ডাক্তারদের প্রতি কতটুকু আন্তরিক। আমরা কিন্তু ডাক্তারদেরকে ডেডিকেশন করে আমাদের গ্রুপের কভার পিকচারটা দেওয়া, হ্যাঁ, এবং আমরা বলেছি যতদিন আমাদের এই কোভিড সিচুয়েশন থাকবে ততদিন এটাই আমাদের কভার পিকচার থাকবে, কারণ ডাক্তার বন্ধুরা, হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তারা আমাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনেক বেশি কাজ করতেছে। পাশাপাশি আমি আমাদের যে সাংবাদিক বন্ধু, আমাদের যে পুলিশ বা সেনাবাহিনী, নৌবাহিনী যারা আছে, যারা সামাজিক ডিস্টেন্সটা মেনটেন করার জন্য কাজ করে যাচ্ছে, প্রশাসনের যে সমস্ত বন্ধুরা কাজ করে যাচ্ছে, আমাদের এডমিন প্যানেলও কিন্তু একজন আমাদের প্রশাসনের একজন বন্ধু আছে, সে ফেনী দাগনভূঞার ইউনো হিসেবে আছে। আমাদের এডমিন প্যানেলে আলীকদম ক্যান্টনমেন্টের একজন লেফটেন্যান্ট কর্নেল বন্ধু আছে। আমাদের বেশ কয়েকজন মেরিন ইঞ্জিনিয়ার আছে। তো আমাদের যে গ্রুপ, এই গ্রুপের একটু আমরা ডিফারেন্ট কিছু আনতে চাচ্ছি, সেই হিসেবে আমরা কিন্তু এই গ্রুপে যাদেরকে ভলান্টিয়ার অ্যাডমিন হিসেবে এনেছি সবাই কিন্তু মোটামুটি যে যার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত, এবং পাশাপাশি আমরা চাচ্ছি যে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, হাউস ওয়াইফ, হ্যাঁ, সবাই থাকবে। সব বন্ধুদের গ্রুপ এটা, এখানে কারো কোনো একক কোনো কর্তৃত্ব চলবে না, এবং আমরা গ্রুপের রুলস এবং রেগুলেশন গুলো আমরা সেভাবেই দিচ্ছি। তো মেয়েদের কাছে একটা প্রশ্ন সবাই বারবার করতেছে, সেটা হচ্ছে যে কোভিড-19 আক্রান্ত হয়ে ভালো হয়ে যাওয়ার পরে সেই রোগীর আবারও কি কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? থাকে, তাহলে এই ভাইরাস ডিজিজের এগেনস্টে আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি হয়। কোভিড ডিজিজ দ্বারা যারা আক্রান্ত হয়েছে তাদের শরীরেও এই ভাইরাসের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। সচরাচর হওয়ার কথা না, সেকেন্ড টাইম ইনফেকশন হওয়ার কথা না, কিন্তু তারপরেও আমরা কিছু খবরে বা কিছু ইয়েতে দেখতে পাচ্ছি যে সেকেন্ড টাইম আক্রান্ত হয়েছে চায়নাতে বা অন্যান্য কান্ট্রিতেও দুই একটা এরকম এভিডেন্স আছে। কিন্তু এগুলি অ্যাকচুয়ালি কি ট্রু ফ্যাক্ট কিনা সেটা আমরা এখন পর্যন্ত কনফার্ম না। তবে যেহেতু এটা ভাইরাল ডিজিজ এবং এটার এগেনস্টে যদি আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে তাহলে সাধারণত হওয়ার কথা না সেটি। ধন্যবাদ মেহেদী। আরেক কিছু প্রশ্ন ঘুরে ফিরে বন্ধুরা করছে, আমি দুই তিনটাকে একসাথে সামারাইজ করে যদি প্রশ্নটা করি এরকম, সেটা হচ্ছে যে কেউ দেখা যাচ্ছে 2-3 দিন ধরে তার জ্বর জ্বর কমতেছে না, বা নাপা এক্সটেন্ড করলে জ্বর কমে যাচ্ছে, পুনরায় আবার জ্বর আসতেছে, কিন্তু কাশি বা অন্য কোনো সিনড্রোম নাই, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর কেউ কেউ বলতেছে রাতে ফ্যানের বাতাসে ঠান্ডা লাগতেছে, ফ্যান বন্ধ করলে গরম লাগতেছে। এই ধরনের সিচুয়েশনে অনেকে হালকা জ্বর বা সর্দি কাশি অনুভব করতেছে। তারা কোনো কোভিড-19 সাসপেসিয়াস কিনা এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, সাধারণত করোনা ভাইরাস বা কোভিড যে সমস্ত উপসর্গ গুলো থাকে এর মধ্যে একটা জ্বর থাকে। সাধারণত সবার ক্ষেত্রে কমনেস্ট সিমটম হলো জ্বর। জ্বরের পাশাপাশি কারো ক্ষেত্রে মাইল্ডার ফর্মে কাশি, হাঁচি কাশি, সর্দি এগুলো থাকতে পারে, অথবা সিভিয়ার কন্ডিশন হলে তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিতে পারে, অথবা গলা ব্যথা থাকতে পারে। শুধু জ্বর নিয়ে সাধারণত কোভিড হওয়ার চান্সটা খুবই কম, কারণ কোভিড হলে জ্বরের পাশাপাশি ড্রাই কাফ অথবা স্নিজিং এগুলো থাকতে পারে। সিভিয়ার কন্ডিশনে শর্টনেস অফ ব্রিদিং বা ডিফিকাল্টি ইন ব্রিদিং থাকতে পারে। পাশাপাশি অন্যান্য যদি অ্যাটিপিক্যাল উপসর্গ থাকে, ডায়রিয়া হইতে পারে বা বডি এক হইতে পারে। শুধু জ্বর নিয়ে সাধারণত হওয়ার কথা না। সেক্ষেত্রে আমার অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, লাইক টাইফয়েড জ্বর কিনা অথবা প্রস্রাব ইনফেকশন আছে কিনা, সেগুলো আমাদের এক্সক্লুড করতে হবে।
ধন্যবাদ। আমি একটা পার্সোনাল যেটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোভিড-19 যখন বাংলাদেশে বিস্তার শুরু হয়েছিল তখন কিন্তু আমার বাসায়ও আমার বউ বাচ্চারা কিন্তু সর্দি কাশিতে আক্রান্ত হয়েছে, সামান্য জ্বরও ছিল, কিন্তু ফ্লু এর যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা যখন নিয়েছি তারা ভালো হয়ে গেছে। তো সেটা বলতে চাচ্ছি বন্ধুরা, সর্দি জ্বর হইলেই যে এটা কোভিড-19 এভাবে আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, আশা করি মেহেদিও এটাই বলছে। গুলো হতে পারে, লো গ্রেড ফিভার থাকতে পারে, হাঁচি কাশি থাকতে পারে। সো এটা যে কোভিড তা না, এগুলো নর্মাল ফ্লু দিয়েও হতে পারে। একটা কোশ্চেন বন্ধু, আমাদের বন্ধু রোশনি জাহান করেছে, আমাদের গ্রুপের একজন ভলান্টিয়ার অ্যাডমিন, সেটা হচ্ছে যে আহ, বিশ্বব্যাপী এই রোগের প্রতিষেধক নিয়ে যে গবেষণা চলতেছে সেটা কতটুকু ফলপ্রসূ বা এটার প্রতিষেধক আদৌ বাজারে আসতেছে কিনা সে বিষয়ে একটু আশ্বস্ত করার জন্য তোমার কাছে বিষয়টা জানতে চেয়েছি আর কি। সারা বিশ্বে বিভিন্ন রিনাউন্ড কোম্পানিগুলা এখন এই কোভিড নিয়ে তারা রিসার্চ করছে, কোভিড থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে মানব জাতিকে রক্ষা করা যায়, এই যে মৃত্যুর হার দিন দিন মৃত্যুর মিছিল বাড়ছে এটাকে কিভাবে স্টপ করা যায়, তার একমাত্র উপায় হলো তার প্রপার ভ্যাকসিন। এই ভ্যাকসিন তৈরির বিষয়ে এখন সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব জোর দিচ্ছে। আশা এবং এর মধ্যে কিছু ভ্যাকসিন অলরেডি এগুলা ট্রায়ালে চলছে, কারণ একটা ভ্যাকসিন বাজারে সরাসরি আসে না, তার কয়েকটা ফেজ থাকে। ট্রায়াল তৈরি করার পরে এটা ট্রায়াল হয়, প্রথমে প্রাণী জগতে ট্রায়াল হয়, তারপরে হিউম্যানের উপরে ট্রায়াল হয়, এইভাবে এটা আস্তে আস্তে মার্কেটে লঞ্চ হয়। সো কিছু ভ্যাকসিন অলরেডি থার্ড ফেজ আছে ট্রায়ালের। এখন দেখা যাক, আমি যতটুকু শুনেছি চায়নাতে আগামী এই এপ্রিলের শেষের দিকে একটা ভ্যাকসিন হিউম্যানের উপর ট্রায়ালে চলে আসবে, সেটা অলরেডি থার্ড ফেজ আমাদের ক্রস করে ফেলেছে। তো আমরা খুব আশাবাদী যে ভেরি সুন আমরা একটা কিছু পাবো। আর একটা ডিজিজের এগেইনস্টে একটা ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে, বছরের পর বছর সময় লাগে। তারপরে যেহেতু এটা করোনা ভাইরাস ডিজিজ, লাস্ট 6 ইয়ার্স বা 5 ইয়ার্স, 6 মান্থস অর 5 মান্থস ধরে আমরা নামটা শুনে আসছি, 31 ডিসেম্বর থেকে চায়না থেকে শুরু করে এখন পর্যন্ত। সো ইটস এ ভেরি শর্ট টাইম টু এস্টাবলিশ বা টু ডেভেলপ এ ভ্যাকসিন এগেইনস্ট কোভিড পজিটিভ পেশেন্ট। সো আমরা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করি, আশা করি আমরা একটা গুড নিউজ পাবো। সায়েন্টিস্টরা তাদের হার্ট এন্ড সোল চেষ্টা করে যাচ্ছে। এই প্রশ্নটা অনেক বন্ধুই করেছে, সেটা হচ্ছে কোভিড-19 অনেকে আক্রান্ত হয়েছে কিন্তু কোনো উপসর্গ নাই, তাদের ক্ষেত্রে করণীয় কি? বডি বিল্ডিং কেমন, এগুলো আমার কতগুলো বডি ফ্যাক্টর আছে। আমার যার ইমিউন সিস্টেম বেশি অ্যাক্টিভেটেড, যার ইমিউন সিস্টেম ওয়েল এস্টাবলিশ, যার ইমিউন সিস্টেম ইজ ভেরি মাচ পাওয়ারফুল টু কমব্যাট টু ফাইট এগেইনস্ট দ্য করোনা ভাইরাস, তাহলে তার ক্ষেত্রে উপসর্গগুলো প্রকাশ বা লক্ষণগুলো কম প্রকাশ পায়। আর যাদের ক্ষেত্রে যাদের কোমরবিডিটি আছে অথবা এল্ডারলি পেশেন্ট যাদের ইমিউন সিস্টেমটা একটু সাপ্রেসড, অথবা যারা কোমরবিডিটি ক্রনিক ইলনেসের জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে যেগুলো তাদের ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে রাখছে, অথবা অনেক বাচ্চারা আছে অটিস্টিক চিলড্রেন, অথবা যারা নেফ্রোটিক সিনড্রোম চিলড্রেন, অথবা অনেক অ্যাজমাটিক পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে কোমরবিডিটি যারা আছে এবং স্টেরয়েড ইনহেল করে, আমরা জানি যে স্টেরয়েড নিলে তাহলে তার ইমিউন সাপ্রেশন হয়, সেই ক্ষেত্রে তাদের উপসর্গগুলো খুব তাড়াতাড়ি এবং খুব সিরিয়াস পর্যায়ে প্রকাশ পেয়ে থাকে। আর যাদের ইমিউন সিস্টেমটা ভালো আছে, যাদের বডি বিল্ডিং ভালো, তাদের ক্ষেত্রে প্রকাশ মাত্রাটা ভেরিয়েশন আছে, তাদের ক্ষেত্রে মাইল্ডার ফর্মে সাধারণত থাকে। সেক্ষেত্রে লো গ্রেড ফিভার, হাঁচি কাশি এগুলো থাকতে পারে। ধন্যবাদ মেহেদি। মেহেদির কাছে একটু পরে আমি একটা প্রশ্ন নিয়ে আসবো, আমি জাস্ট প্রশ্নটা রেখে যাই, তাহলে তুমি এটা নিয়ে কি বলবে সেটা একটু প্রস্তুতি নিতে থাকবো। এর মধ্যে আমি জেনিফারকে একটা কোশ্চেন করব। যে প্রশ্নটা নিয়ে আসবো সেটা হচ্ছে, অনেকেই বলতেছে কোভিড-19 এর টেস্ট গুলো আক্রান্ত অনেকেই 80%, যেমন ভারত পার্শ্ববর্তী দেশ ভারতে অনেকেই বলতেছে 80% আক্রান্ত, কিন্তু দেখা যাচ্ছে টেস্ট করানো হচ্ছে না। ইভেন আমি দেখেছি আমার বড় ভাই ইতালিতে অবস্থান করে, ওনাকে যখন প্রশ্ন করলাম যে ভাই আপনাদের সিটিতে কি অবস্থা, উনি বলতেছে এখানে তো আসলে 70 ভাগে আক্রান্ত কিন্তু টেস্ট করা হচ্ছে না, কারণ শুধু যাদের মধ্যে উপসর্গ দেখা যায় তাদেরকেই টেস্ট করে। হ্যাঁ, তো এই বিষয়টা তুমি একটু পরে বুঝিয়ে বলবে। তার আগে জেনিফারের কাছে একটা বন্ধু প্রশ্ন করছে, সেটা হচ্ছে রূপচর্চার বিষয়ে। এই মুহূর্তে তো কসমেটিকের দোকান বন্ধ, কসমেটিকও পাওয়া যাচ্ছে না, তাহলে রূপচর্চাটা বাসায় কিভাবে করবে, এই বিষয়ে যদি একটু পরামর্শ দাও আর কি। স্ক্রিনে প্রশ্নটা শো করতেছে, তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, প্রশ্নটা দেখেছি আমি। এখন তো হ্যাঁ সব মার্কেট বন্ধ।
এখন বাসায় যা আছে আপাতত এখন তা দিয়ে আমাদের স্কিন ক্লিনিং, ময়শ্চারাইজিং এগুলো করতে হবে। স্কিন ক্লিনজিং এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে চালের গুঁড়া, স্ক্রাবিং এর জন্য বেস্ট হচ্ছে চিনি। তো এগুলো আমাদের সবার হাতের কাছেই থাকে। বেসন, আর শসা ইউজ করতে পারি আমরা। শসার রস স্কিনের জন্য ভালো, টমেটোর রস, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের স্কিনের ক্লিনজিং এর আর কোনো চিন্তা থাকে না। আমরা এগুলো দিয়ে আমাদের স্কিন পরিষ্কার করে ফেলতে পারি। তারপরে আসে ময়শ্চারাইজিং এর ব্যাপারটা। ময়শ্চারাইজিং এর জন্য আসলে অনেক বেশি প্রোডাক্ট ইউজ করার দরকার নাই। অনেক যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে সেগুলো দিয়ে আসলে আমরা ব্যবহার করতে পারি। তো মার্কেট বন্ধ সেই চিন্তায় কিন্তু রূপচর্চা বা স্কিন কেয়ার যেটা বলা হয়, রূপচর্চা ঠিক না, স্কিন কেয়ার যেটা সেটা কিন্তু আমরা বন্ধ করে দিব না। এটা কিন্তু চলতে থাকবে। যে কারণ এখন দেখা যাচ্ছে যে ট্রল বানাচ্ছে না সবাই, বলো বন্ধুরা, যে যেহেতু পার্লার বন্ধ তারপরে আমাদের মেয়েদের কি অবস্থা হবে, এটসেট্রা এটসেট্রা। তো সো আমরা যখন কোভিড-19 শেষ করে যখন আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাব, সবাই যেন আমাদেরকে এভাবেই দেখতে পায়, আগে যেমন দেখেছিল। তো আমাদের ওরকম কোনো সমস্যা হবে না। ইউটিউবে নানান ভিডিওস আছে কিন্তু স্কিন কেয়ারের ব্যাপারে, ওগুলো তোমরা ফলো করতে পারো, ওগুলো দেখে নাও। ওখানে অনেক টিপস আছে। যখন কাজ শেষ হয়ে যাবে, ফ্রি হবে কিছুক্ষণ, তো কিছুটা সময় নিজের জন্য রাখা দরকার আসলে। নিজের জন্য সময় বের করে আমরা ওগুলো থেকে কিন্তু অনেক কিছু দেখে জানতে পারি, শিখতে পারি, এবং ওগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ওগুলো হার্মলেস মোটামুটি। আমি ওগুলো ট্রাই করেছি। তো এই জন্য বললাম যে ওগুলো আমাদের ঘরেই পাওয়া যায়, হাতের কাছেই থাকে। তো ওগুলো দিয়ে আমরা স্কিনের যত্ন নিতে পারি। ধন্যবাদ। আমি আবারও আমাদের বন্ধু ডেসিং বয় ফয়সালকে ধন্যবাদ জানাবো। ফয়সালের কারণে কিন্তু আজকে দেশ বিদেশের বন্ধুরা এত সুন্দর একটা লাইভ সেশন আমাদের উপভোগ করতেছে। তো আমি আবার সেই মেহেদীর কাছে সেই প্রশ্নটাই নিয়ে আসতে চাই, যেটা বলা হচ্ছে কি, আমাদের দেশ না হলেও পার্শ্ববর্তী দেশ বা ইউরোপের দেশগুলোতে দেখা যাচ্ছে শতকরা 80% লোকে কিন্তু আক্রান্ত, কিন্তু তাদের টেস্ট করানো হচ্ছে না, হ্যাঁ, বা টেস্ট করানো হচ্ছে না। সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো, বা কিভাবে কোভিড-19টাকে কন্ট্রোলে রাখা যায়, সেই বিষয়টা নিয়ে যদি তুমি সবাইকে একটু বলতে আর কি। এর আগে আমার একটা প্রশ্ন আছে, আমি একটু ঢুকলাম ইচ্ছা করেই এখানে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, অনেকক্ষণ তো খুব কঠিন টপিক আমি এখানে বসে বসে শুনছিলাম, হাসার সুযোগ পাচ্ছিলাম না। হ্যাঁ, হঠাৎ করে জেনিফারের কাছে যে কোশ্চেনটা আসছে আমি খুব হেসে ফেললাম যে আসলে পার্লার গুলা বন্ধ এখন। মেয়েদের না হয় পার্লারের একটা সমাধান পাওয়া গেলো, আমাদের ছেলেদের কি হবে? যে দাড়ি বড় হয়ে গেছে, স্টাইল করতে পারতেছে না, চুল তো দেখো না বড় হয়ে এই যে যাচ্ছে। চুল দেখো, হ্যাঁ চুল তো চুল আমি কিন্তু ফেলে দিছি। হ্যাঁ, এখন ধরো আমি তো গান বাজনা করি, চুল এতদিনে এত বছরের পর বছর ধরে চুল রাখছি, এখন তো এই বয়সে কাটা যায় না। এখন আমার জন্য পরামর্শ কি, যে এই আমার মনে হয় যে আরো 1 মাস মনে হয় এরকম একটা কন্ডিশনে থাকতে হবে, কোনো সেলুন খোলা নাই। এটা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল যে আমি কি করব, মানে এটা তো আসলে নিজে নিজে অনেকদিন ধরে কাটি না, বিকজ অফ একটু স্টাইল টিস্টাইল করতে হয়, তো বুঝছো না? তো তোমরা যদি কেউ বলো। একজন আমার ফেসবুক ফ্রেন্ডসকে তার ওয়াইফ চুল কেটে দিচ্ছে এবং সেটা পোস্ট করেছে ভিডিওর মাধ্যমে। সো তোমার ওয়াইফ যদি এক্সপিরিয়েন্স থাকে বা এক্সপার্ট হয় বা তার যদি সেই রকম সাহস থাকে, তাহলে তাকে দিয়ে এই কাজটা সাময়িকভাবে করে নিতে পারো। ভেরি এখন ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। এখন আসলে মানে এক্সপেরিয়েন্স আমার আমার যদি মনে হয় নাও আমার থাকে মনে হয় তারপরেও এই জিনিস, ওয়াইফদেরকে হ্যাঁ, শিখতে হবে। আমার তারপরেও মনে হয় এই ওয়াইফদেরকে রিস্কটা এখন নেওয়া ট্রেনিং যাবে না, নিয়ে ফেলতে হবে। কারণ হ্যাঁ, মোটামুটি তো রিস্ক না, স্টাইল টিস্টাইল মানে করে। নিতে নিতে ট্রেনিং নিতে নিতে হয়ে যাবে। এখন ওয়াইফদেরকে আসলে ট্রেনিং নেওয়া শুরু করা উচিত, যেহেতু মানে সেলুনস খোলা নাই এবং তাদের কাছে গিয়ে মানে চুল কাটাটাও কিন্তু রিস্কি, মানে তাদের কাছে তো এখন যাওয়াই যাচ্ছে না। তো এখন ওয়াইফদেরকেই ট্রেনিং দিতে হবে। তো দুই একবার একটু উল্টাপাল্টা হবে আর কি, ব্যাপার না, কেউ তো দেখছে না, আবার বড় হয়ে যাবে। এভাবে করে ট্রেনিং দিতে তাহলে থাকো। আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। আমার মনে হয় যেহেতু ট্রেনিং নাই, দেখা যাবে যে সে চুল কেটে ন্যাড়া করে ফেলতে আমাকে, তার থেকে বরঞ্চ এভাবে জমাইতে থাকি, চলতে থাকুক। আচ্ছা, তোমরা ক্যারি অন। এর কাছে যে প্রশ্নটা করা হয়েছিল আর কি। হ্যালো। হ্যাঁ মেহেদি, তোমার কাছে যে প্রশ্নটা করেছিলাম যে
পার্শ্ববর্তী দেশ ভারত বা ইতালির মতো দেশে বলা হচ্ছে কি শতকরা 80 জনে আক্রান্ত, কিন্তু পরীক্ষা করা হচ্ছে না। এই বিষয়টা নিয়ে যদি বলতে, তোমার সাউন্ডটা ঠিক করো, মিউট করা আছে। এখন অ্যান্সার হলো গ্লোবালি সিচুয়েশনটা একটা প্যান্ডেমিক পর্যায়ে আছে। ডাব্লিউএইচও সেটাকে প্যান্ডেমিক ভাবে আখ্যায়িত করেছে এবং প্যান্ডেমিক সারা ওয়ার্ল্ড ওয়াইড। এখন প্যান্ডেমিক ধরে নিতে হবে যে আমি, তুমি, আপনি সবাই, অল আর কি, দেয়ার ইজ চান্স টু বি বিকাম এফেক্টেড বাই দিস কোভিড ভাইরাস। এখন এই যে করোনা ভাইরাস দিয়ে আমার তোমার সবারই চান্স আছে সেটা দিয়ে এফেক্টেড হওয়ার। সেক্ষেত্রে তো এখন গভর্নমেন্টেরও সেরকম রিসোর্স নাই যে সবার এজ ইন জেনারেল সবার টেস্ট করা যাবে। এর মধ্যে আমরা গভর্নমেন্ট কাদেরকে করছে, যে সমস্ত গভর্নমেন্টের যে হোল্ড হটলাইন গুলো আছে, এই হটলাইন নাম্বার গুলোতে আগে ফার্স্ট অফ অল যে যতগুলো পার্ট কল আসে সেগুলো থেকে বাই টেকিং হিস্ট্রি তাদের কি ধরনের উপসর্গ আছে, তারা আদৌ কোন প্যান্ডেমিক জোনে কতটুকু রিস্কের মধ্যে আছে, তাদের আশেপাশে প্রতিবেশীদের মধ্যে কোভিড পজিটিভ পেশেন্ট আসছে কিনা, অথবা সেই ইন্ডিভিজুয়াল পেশেন্ট কোন কোভিড পেশেন্টের ইন্ডিভিজুয়াল কলার সে কোন কোভিড পেশেন্টের কাছে গিয়েছে কিনা, সংস্পর্শে গিয়েছে কিনা, এই ধরনের হিস্ট্রি গুলো নিয়ে একটা প্রাথমিক স্ক্রিনিং করা হয়। প্রাথমিক স্ক্রিনিং করার পরে যার ক্ষেত্রে করা প্রয়োজন মনে করা হয় তাদেরকে ইনভাইট করা হয়, তাদেরকে ডাকা হয়, ঠিক আছে আপনি কোভিড টেস্টটা করান। সেক্ষেত্রে ইন জেনারেল সব পপুলেশনকে আমরা কোভিড টেস্ট করতে পারি না, এতে রিসোর্সের প্রয়োজন লাগে, অনেক টাকা পয়সার বিষয়, কিট স্বল্পতা আছে আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইডে কিটের স্বল্পতা আছে। সেক্ষেত্রে স্ক্রিনিং করে করে টেস্ট করা হয়, যাদেরকে হাইলি সাসপিশাস তাদের ক্ষেত্রে সেই কোভিড টেস্ট করা হয়। ইন জেনারেল আমিও মনে করি যে সবার করা উচিত না বা দরকার না, যাদেরকে অ্যাডভাইস দিয়ে রাখা যায় তাদেরকে অ্যাডভাইস দিয়ে বাসায় আইসোলেশন কোয়ারেন্টাইনে রাখা সম্ভব, লকডাউনে রাখা সম্ভব, তাদেরকে সেই ধরনের অ্যাডভাইস দিয়ে রাখা উচিত। ধন্যবাদ মেহেদী। আরো দুইটা কোশ্চেন নিয়ে আসতে চাই। একটা কোশ্চেন আমাদের এক বন্ধু করেছে, সেটা হচ্ছে কোভিড আক্রান্ত হলে সেক্ষেত্রে লেবুর রস বা আদা বা গরম পানি এগুলো কতটুকু কাজ করে, এটা একটা। আর একটা স্ক্রিনে তুমি যেটা দেখছো, তোমার একজন কলেজ ক্লাসমেট প্রশ্ন করেছে, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধিতে বা বুস্ট আপ করতে কতটুকু হেল্প করবে আর কি। আমরা জানি যে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেশন করার জন্য অথবা যে ধরনের এজেন্ট আছে তার মধ্যে হলো নাম্বার ওয়ান হল ভিটামিন সি খুব ভালো রোল প্লে করে। সেক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য ভিটামিন সি জাতীয় লেবুর রস বা অন্যান্য আদার সোর্স অফ ভিটামিন যেগুলোতে ভিটামিন জাতীয় খাবার আছে, সি জাতীয় খাবার, সেগুলো আমরা নিতে পারি বেশি বেশি টু বুস্ট আপ আওয়ার ইমিউন সিস্টেম। তাছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের বডি ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়, আমাদের মাসেল অ্যাক্টিভেশন হয়, মাসেল থেকে বিভিন্ন এনজাইমস এগুলো রিলিজ হয়, সো আমাদের ইমিউন সিস্টেম এজ এ হোল বুস্ট আপ হয়, সো দ্যাট আমরা আমাদের যে ভাইরাসের এগেইনস্ট আমরা ফাইট করতে পারি, আমাদের ইমিউন সিস্টেমটা ফাইট করতে পারি, সো দ্যাট আমরা দেখা যায় যে আমাদের ক্ষেত্রে তখন এই কোভিড এর যে সাইন সিমটম গুলো আছে সেগুলো প্রকাশ মাত্রাটা কম থাকে। আর যেগুলা আদার রস, হলুদ, এগুলা সাধারণত আমরা জানি যে আমাদের শরীরে যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন, এগুলো আমাদের ইমিউন সিস্টেমকে অলসো অ্যাক্টিভেট করে, সো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এগুলি কাজ করতে পারে। ভিটামিন ই খায় অনেকে, ভিটামিন ডি খাচ্ছে। ধন্যবাদ মেহেদী। আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে করোনা ভাইরাসের আসলে কি দেশে কোনো প্রচলিত চিকিৎসা এখনো পর্যন্ত আছে কিনা। আবার আরেকটা বিষয় নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, বিদেশে সুস্থ ব্যক্তির প্লাজমা, ব্লাডে প্লাজমা সুস্থ ব্যক্তি থেকে আক্রান্ত ব্যক্তি ট্রান্সফার করে যে ট্রিটমেন্ট চালু হয়েছে, সেটা নিয়ে আমাদের এক ফেসবুক বন্ধু এই প্রশ্নটা করেছে। সেটা আমাদের দেশে এই বিষয়টা নিয়ে কতটুকু আমাদের মানে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, যেহেতু তোমরা হেলথ কেয়ার প্রফেশনাল আছো, তোমরা আমাদের চেয়ে ভালো জানার কথা আর কি। ক্ষেত্রে আজ পর্যন্ত কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট এখন পর্যন্ত প্রচলিত গাইডলাইন বা প্রোটোকল আমাদের এখন পর্যন্ত ডেভেলপ হয় নাই বা আমরা পাই নাই। সেগুলো যেগুলো আমরা এম্পিরিক্যাল থেরাপি হিসেবে ইউজ করছি এবং এগুলো থেকে আমরা একটা বেনিফিশিয়ারি ইফেক্ট পাচ্ছি বলে আমরা ইউজ করতে বলছি, সাজেস্ট করছি। লাইক যেমন আমেরিকাতে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করতেছে, এজিথ্রোমাইসিন অলসো ইউজ করতেছে, তাছাড়া কিছু অ্যান্টিভাইরাল এজেন্ট যেগুলো আমাদের অন্যান্য ভাইরাল ডিজিজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ফ্লাভিপিরামিড, এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা, আমার যে বন্ধু একটা প্রশ্ন করলো যে প্লাজমা থেরাপি, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কনভেলসেন্ট প্লাজমা থেরাপি। কনভেলসেন্ট প্লাজমা থেরাপি মিনস যে সমস্ত পেশেন্ট কোভিড পজিটিভ ছিল বাট এখন দে রিকভার্ড, তারা সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু তাদের শরীরে যে প্লাজমাতে এই কোভিড এর করোনা ভাইরাসের এগেইনস্টে একটা অ্যান্টিবডি অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে,
সেই প্লাজমাতে অ্যান্টিবডিটা থাকে এবং সেই প্লাজমাটাকে যদি আমরা আলাদা করতে পারি ব্লাড সেল থেকে আলাদা করে যদি আমরা সিভিয়ারলি ইল কোনো কোভিড পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে দিতে পারি, যাদের লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যাদের খুব খারাপ পর্যায়ে সাইন সিম্পটম গুলো আছে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যদি ওই প্লাজমা থেরাপি বা কনভেলসেন্ট প্লাজমা থেরাপি আমরা দিতে পারি, তাহলে সেটা একটা ভালো ইফেক্ট আমরা পেতে পারি। এটা বাইরের দেশে প্রচলিত হচ্ছে, এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার হচ্ছে, আমাদের দেশে এখন পর্যন্ত হচ্ছে না, বা এখন পর্যন্ত এরকম থেরাপি ইউজ হয়েছে এটা কোনো রিপোর্ট আমরা আজ পর্যন্ত পাই নাই। ইনশাল্লাহ হয়তো হবে। ধন্যবাদ। আরেকটা ছোট কোশ্চেন একটা বন্ধু করলো যে মানে বিভিন্ন জিনিস যেহেতু সিদ্ধ করে খাওয়ার জন্য বলা হচ্ছে, সেক্ষেত্রে কাঁচা আম বা কাঁচা শসা খাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? যদিও এটি ধরা হয়ে থাকে যে করোনা ভাইরাস যেটি আমাদের হাই টেম্পারেচারে তার বেঁচে থাকার যে মেয়াদ বা জীবন চক্র সেটি খুব কম, তারা বেশি টেম্পারেচারে বাঁচতে পারে না বা দীর্ঘক্ষণ সময় তারা জীবিত থাকতে পারে না। বাট লো টেম্পারেচারে বা ফ্রিজিং টেম্পারেচারে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ফিজিক্যালি স্ট্রাকচারালি স্টেবল থাকে এবং তারা অ্যালাইভ থাকে। সো দ্যাট আমরা বলে থাকি যে যে কোনো এই সময় গরম পানি অথবা গরম লেবুর শরবত, চিনি শরবত, চা, কফি এগুলি বেশি বেশি করে খাওয়ার জন্য, শাকসবজিকে গরম পানি দিয়ে ধোয়ার জন্য। এতে করে হবে কি, ওই ভাইরাস বা কোনো কিছু যদি কন্টামিনেটেড থাকে অথবা করোনা ভাইরাস ছাড়াও যদি অন্য কিছু কন্টামিনেট থাকে, সেগুলো কিল হওয়ার বা স্টেরিলাইজেশন হওয়ার একটা চান্স থাকে। এই জন্য আমরা বলে থাকি যে এখন একটু দয়া করে ফ্রিজের ঠান্ডা জিনিস খাবেন না, দয়া করে সবাই গরম জিনিস খাবেন, গরম পানি পান করবেন, ইভেন সবসময় গরম পানি গার্গেল করতে পারেন। এই ধরনের আমরা অ্যাডভাইস গুলো দিয়ে থাকি। এটাই হলো আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডে আমাদের কথাবার্তা। কাঁচা জিনিসের ব্যাপারে যে জিনিসটা আছে, যে কাঁচা জিনিসগুলো আমরা কিভাবে খাবো, ওগুলোর জন্য একটা ছোট টেকনিক আছে। বেকিং সোডা দিয়ে পানিতে মিশিয়ে কাঁচা জিনিসগুলো আধা ঘন্টা যদি আমরা ভিজিয়ে রাখি, তারপরে আমরা ওটা খেতে পারবো, ওটা তখন খাওয়াটা সেফ। আমার বাসায় এই পদ্ধতি এখন প্রচলিত। তো ইভেন কাঁচামরিচ পর্যন্ত, কাঁচামরিচ আমরা কাঁচাই খাচ্ছি, লেবু আমরা কাঁচাই খাচ্ছি, শসা, টমেটো এগুলো যেগুলো আমরা কাঁচাই খাচ্ছি। তো এভাবেই কাঁচা আম বা কাঁচা ফল যেগুলো আমরা খাবো, বেকিং সোডা পানিতে মিশিয়ে আধা ঘন্টা জাস্ট ওগুলো একটু ভিজিয়ে ওয়াশ করে নেবেন, তারপরে খেলে আর কোনো সমস্যা হবে না আশা করি, ইনশাল্লাহ। ধন্যবাদ। আমাদের একজন বন্ধু যে রিকোয়েস্টটা করছে, এটা কিন্তু আমাদেরও মনের কথা। সেটা হচ্ছে শেষ পর্যায়ে এসে আমরা এখানে আমাদের দুইজন গুণধর শিল্পী আছে। একজন হচ্ছে আমাদের ফয়সাল আদনান, বিশিষ্ট গিটারিস্ট এবং খুব ভালো গান করে, আর হচ্ছে আমাদের জেনিফার করিমও কিন্তু ভালো গান গায়। আমরা অবশ্যই তাদের গান উপভোগ করব। তবে আগে আমরা স্বাস্থ্য বিষয়ক যে আমাদের জিজ্ঞাসাগুলো আছে সেগুলো শেষ করার পরে আমরা পরবর্তী টপিকসে যাব আর কি। তো যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল আমিও একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন বাজার করে বাসায় নিয়ে আসি, আমরা দেখা যাচ্ছে কিছু কিছু বাজার যেটা আমার আজকেই ধরা লাগবে না, বিশেষ করে শুকনো যেগুলো মুদির দোকান থেকে আনা হয়, সেটা দেখা যাচ্ছে আমরা কোনো কিছু মানে মনে করো শোকেজের ছাদের উপর সেটাকে 2-3 দিন ফেলে রাখতেছি। কারণ বিভিন্ন ডক্টরদের মতে বা WHO-র মতে বলা হচ্ছে কি শুকনো জায়গায় করোনা ভাইরাস 2-3 দিনের বেশি বাঁচে না। তাহলে যে জিনিসটা আমার এখনই টাচ করা লাগতেছে না বা আজকে লাগবে না, সেটা আমি 2-3 দিন সেখানে ফেলে রাখলাম, 3 দিন পরে গিয়ে আমি ওই জিনিসটা ধরতে পারি। যেটা আমার এখনই তাৎক্ষণিক ব্যবহার করা লাগবে, সেক্ষেত্রে আমরা যেটা বলতেছি ব্লিচিং পাউডারের পানি বা আমরা ডিটারজেন্ট এগুলো দিয়ে ধুয়ে সেটা আমরা হয়তো ব্যবহার করতে পারি। তো ঘরোয়া উপায়ে যদি আমাদের বাজারে হ্যান্ড স্যানিটাইজার যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি অ্যাজ এ কেমিস্ট্রি টিচার বা কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে যেটা বলবো, আমাদের জন্য বাংলা সাবান ব্যবহার করাটা কিন্তু খুবই উপযোগী। কারণ বাংলা সাবান ভালো ময়লা পরিষ্কারক। একইভাবে বাংলা সাবানের যে ইয়াটা আছে, মানে বেসিসিটিটা আছে, সেটা করোনা ভাইরাসের যে প্রোটিন অংশ আছে এটাকে খুব সহজে কিন্তু এটা ধ্বংস করতে পারে। তো সেই হিসাবে কেউ যদি হ্যান্ড স্যানিটাইজার বা যদি হ্যান্ড ওয়াশ, হ্যান্ড লিকুইড যদি ইউজ করার মতো সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে ঘরে যে কাপড় কাচার সাবান আছে সেটা দিয়ে কিন্তু 20 সেকেন্ড হাত ধুলে সেটা কিন্তু চলবে, এটা ভালো মতোই চলবে। একইভাবে আমরা বিভিন্ন ইয়াতেও ইউটিউবেও দেখেছি, সেটা হচ্ছে বিভিন্ন সাবানকে কিভাবে লিকুইড সাবানে কনভার্ট করা যায়, সেটা যদি জেনিফার একটু বলতে আর কি, ঘরোয়া কোনো পদ্ধতিতে সাবান থেকে লিকুইড সাবান কিভাবে বানাবে। সাবানটাকে আমরা ওইটা পানি দিয়ে একটু সিদ্ধ করে গরম পানি দিয়ে একটু যদি জাল দেই, তাহলেই কিন্তু এটা লিকুইড ফর্মে চলে আসে।
এবং ওইটা ঠান্ডা করলে লিকুইড সোপের মতনই হবে জিনিসটা, একটু আঠালো বা একটু ভারী, ওরকম কিন্তু বেশি লিকুইডও হয়ে যায় না। তো ওইটা আমরা কিছুক্ষণ জাল দিলেই সাবান থেকে লিকুইড সোপে পরিণত করতে পারবো। ধন্যবাদ। তো আজকে আমাদের যে লাইভের উদ্দেশ্য ছিল, এটা কিন্তু আমাদের অনেকটা পরীক্ষামূলক লাইভ, কারণ আমরা আজকে প্রথমবার লাইভ করলাম। টেকনিক্যাল কিরকম সাপোর্ট পাচ্ছি সেটাও আমাদের একটা দেখার বিষয় ছিল, যেটা আমাদের বন্ধু ফয়সাল আদনান খুবই সুন্দরভাবে করেছে। তো নেক্সট টাইম আমাদের আরো লাইভ হবে। আমাদের কিন্তু অ্যাডমিন মডারেটর প্যানেলে আরো 6 জন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যাংকার আছে, বিভিন্ন পেশার বন্ধুরা আছে, সেনাবাহিনীর অফিসাররা আছে। তো আমরা বিভিন্ন জনকে বিভিন্ন সময় লাইভ আনবো। বন্ধুরা, তোমরা আজকে হয়তো অনেক কোশ্চেন করেছো, যেগুলোর আনসার আমাদের পক্ষে এত ছোট্ট অল্প পরিসরে দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না। সামনের লাইভ গুলোতে ইনশাল্লাহ আমরা আরো প্রশ্ন নিয়ে আসবো। প্রয়োজনে মেহেদিকে আবারও আনবো, জেনিফারও আসবে, বা আমাদের অন্যান্য বন্ধুরা আবারও আসবে, কোনো সমস্যা নেই। আমরা এই পর্যায়ে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমাদের যে দুই গুণধর শিল্পী আছে তাদের কাছে আমরা 2 জন থেকে 2টা গান শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। গান করার অবস্থা নাই আসলে, আহ, কারণ এই লাইফটা কমপ্লিট করে আমাকে আমার গ্রুপে একটা লাইভে যেতে হবে আরেকজন ডাক্তারের সাথে। হ্যাঁ, আমি এই কারণে একটু স্ক্রিনে পাঠিয়েছি। আমরা আজকে একটু জেনিফারের একটা গান শুনি। আমি কথা দিচ্ছি ডেফিনেটলি এই গ্রুপে আরেকদিন এসে আমি গান শোনাবো। অনেক বন্ধু আমি দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট করেছে গান শোনানোর জন্য। তার মধ্যে একজন বন্ধু অনেকক্ষণ ধরে একটা মজার কমেন্ট লিখছে, সেটা হচ্ছে, বন্ধুরে একটা আবদার রাখবি যদি, সবার কাছে কৃতজ্ঞ থাকবো। গান, আচ্ছা গান বন্ধু ডেফিনেটলি হবে। তো গিটার ছাড়া তো আমার গান হওয়া খুব টাফ, কিন্তু যেহেতু আমি একটু সময় স্বল্পতায় আছি, জেনিফারের গানটা আমি শুনবো। তোমার জন্য শুধু 2 লাইন শোনাই দিচ্ছি আমি, যে বন্ধুটা আমাদের গান শুনতে চেয়েছে, সেটা হচ্ছে, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার জন্য নিয়েছি আমি মঞ্জিল ভালোবাসা। এইটুক পর্যন্ত আজকে থাকলো বন্ধু। কারণ আমি খুবই সময় সংকটে আছি। আমাদের আরেকটা গ্রুপ, আমাদেরই একটা গ্রুপ আছে 98 ফ্রেন্ডস, সেখানে আমাদের 9:30 থেকে একটা স্পেশাল লাইভ, ওটা আবার আমাকে হোস্ট করতে হবে, যে কারণে আমাকে ওখানে চলে যেতে হচ্ছে। আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। খোরশেদ, মাহাদি এবং জেনিফার, আহ জেনিফারের গান দিয়ে আমরা আজকে শেষ করব, এবং তারপরে তোমরা 1 মিনিট করে সবাই বিদায় নিয়ে নিবে। ধন্যবাদ। ঠিক আছে। এতক্ষণ কঠিন আলোচনার পরে আসলে গানের ওই মুড বা ইমেজটা কিন্তু আসলে আসে না, এতক্ষণের যে আলোচনা আমরা ছিলাম। আর যেহেতু সময়েরও স্বল্পতা, তো সেই জন্য আমিও বাস 2 লাইনই একটা রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর পরবর্তীতে ইনশাল্লাহ ফুল সং, তখন পুরোটা আবার গেয়ে শোনাবো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাদেরকে ভালোবেসে এভাবেই থাকো। সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করছি যেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং আমাদেরকে আরো সচেতন হতে হবে, এবং আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে দ্রুত উদ্ধার করুন, আমিন। আল্লাহ হাফিজ। মেহেদি বলো, মেহেদি। আমি এই লাইভের মাধ্যমে আমি আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ডস তথা যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন এবং তারা অন্যান্য যারা দেখছেন না, তাদের ক্ষেত্রে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। বাংলাদেশ তথা সারা বিশ্বের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, এবং প্রতিদিনই আমাদের কোভিড পেশেন্টের নাম্বার বেড়ে যাচ্ছে দিন দিন। সেটি খুব রেপিড গতিতে বাড়ছে, পাশাপাশি মৃত্যুর মিছিলও বাড়ছে। আমাদের দেশে পার্সপেক্টিভে আমাদের দেশে যে কোভিড পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে সংখ্যাও খুব দ্রুত আকারে বাড়ছে, এবং মৃত্যুর পরিমাণ বা নাম্বার অফ ডেথ পেশেন্টস বেড়ে যাচ্ছে। সো এটা একমাত্র প্রতিকারের উপায় হলো আমরা গভর্নমেন্ট নির্দেশিত
যে সমস্ত নির্দেশাবলী আছে সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা লকডাউনে থাকবো, কোয়ারেন্টাইনে থাকবো, যাদেরকে আইসোলেশনে সাজেস্ট করা হয়েছে তারা আইসোলেশনে থাকবেন, এবং আমরা যারা অতীব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না, এবং যদি ঘর থেকে বের হতেই হয় আমাদের প্রয়োজনীয় শপিং এর জন্য বা কোনো প্রয়োজনীয় ব্যক্তিগত কাজের জন্য, তাহলে আমরা আমাদের প্রপার ইকুইপমেন্ট ইউজ করে লাইক মাস্ক, গ্লাভস এগুলো ইউজ করে আমরা বের হব। আর যারা আমাদের হেলথ ওয়ার্কার আছে, হেলথ স্টাফ আছে, হেলথ পার্সোনাল আছে, আমাদের সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা সবচেয়ে হাই রিস্কে আছি, আমরা ভালনারেবল টু ডেভেলপ কোভিড এনি টাইম। সো আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের সুস্বাস্থ্য কামনা করবেন। আমরা আপাতত আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি, আমরা হসপিটালে থাকবো, আছি, আর আপনারা আমাদের জন্য বাসায় থাকবেন। আপনারা আপনাদের সবার স্বাস্থ্যের যত্ন নেবেন এবং সবাই পার্সোনাল যে হাইজিন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, গ্লাভস ইউজ করবেন, মাস্ক ইউজ করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবেন। এবং ছোট বাচ্চাদেরকে সব সময় তাদেরকে অত্যধিক গরম ঠান্ডা থেকে দূরে রাখবেন এবং তাদেরকে এক্ষেত্রে যেন কোনো নিউমোনিয়া বা ফ্লু লাইক সিমটম গুলা যেন অতি তাড়াতাড়ি বা ডেভেলপ না করে সেই জন্য ওইদিকে খেয়াল রাখবেন। আর যারা ফ্যামিলিতে বয়স্ক রোগী আছে, বাবা মা আছে, চাচা চাচি আছে, তাদের যত্ন নেবেন, শারীরিক যত্ন নেবেন এবং প্রপার মেডিকেশন যেগুলো খাচ্ছে প্রতিনিয়ত সেগুলি খেয়াল করবেন। ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন, হার্ট ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবেন এবং রেগুলার বাসার মধ্যে মৃদু এক্সারসাইজ করবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ অল ফর ইউর ধন্যবাদ। পেশেন্স। ধন্যবাদ মেহেদি, ধন্যবাদ জেনিফার করিম এবং ফয়সালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। আমি এই গ্রুপের বন্ধুদেরকে অনুরোধ করব, যেহেতু আজকের এই লাইভে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, তোমরা যদি তোমাদের ওয়াল থেকে এই জিনিসটা শেয়ার করে দাও তাহলে অনেকেই এই বিষয়গুলো জেনে উপকৃত হবে। পাশাপাশি তোমাদের যে সমস্ত স্কুলের বন্ধুরা আমাদের এই গ্রুপে সংযুক্ত হয় নাই তাদেরকে গ্রুপের ইনভিটেশনটা পৌঁছিয়ে দাও। সবাই আমাদের সাথে সংযুক্ত হবে। সামনে আরো ভালো কিছু নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, যে যার ধর্ম অনুযায়ী আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে আমাদেরকে এই সিচুয়েশন থেকে উত্তরোত্তর আমাদেরকে মানে উদ্ধার করে আমরা যাতে এই সিচুয়েশন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া কামনা করে এবং এই গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করে ফয়সাল আদনানকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং মেহেদি এবং জেনিফারকে আজকের এই লাইভে এসে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। সকল বন্ধু এবং যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই লাইভ দেখেছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা বলে বিদায় নিচ্ছি। খুব সুন্দর একটা সময় গেল তোমাদের সবার সাথে। অনেকদিন দেখা হয় না সবার সাথে। ইনশাল্লাহ আমরা করোনা সংকট কাটিয়ে উঠবো, নতুন আলোয় পৃথিবী আবার সাজবে, বাংলাদেশ সাজবে। আমাদের ডাক্তার বন্ধু মাহাদিকে বলবো, মাহাদি তুমি নিরাপদে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা যুদ্ধ করছো, আমরা তোমাদের সাথে আছি সবাই। জেনিফারের প্রতিও একই আহ্বান থাকলো এবং খোরশেদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রয়োজন হলে এই ধরনের লাইভ বা এই ধরনের অনুষ্ঠান অনেকবার করবো। তাও আমাদের একটাই অনুরোধ, সবাই বাসায় থাকো, দেশটাকে বাঁচাও, পরিবারটাকে বাঁচাও, আমরা সবাই বাঁচি, আমরা সবাই ভালো থাকি। তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবার কাছ থেকে শুভরাত্রি। 98 2020। ধন্যবাদ।